আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সবাই আমরা কেমন আছি একটু সবাই দ্রুত কমেন্ট করে জানাই দিই। আমি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস হবে, সেটা হচ্ছে পরিপাক এবং শোষণের উপর ক্লাস হবে, সেটার উপর ক্লাস শুরু করব। তো যারা এখন পর্যন্ত আমরা ক্লাসে জয়েন করি নেই, অতি দ্রুত আমরা ক্লাস সাথে সবাই ঝটপট করে জয়েন করি, কারণ আসলে আজকের যে ক্লাসটা, আজকের যে ক্লাসটা এতটা বেশি আসলে গুরুত্বপূর্ণ। আমরা কোথায় খাবারটা পরিপাক হয়, কোন খাবার কী ধরনের এনজাইমের সহায়তা লাগে, এগুলো আমরা পরীক্ষার মধ্যে বারবার আসলে পেঁচাই ফেলি। আসলে বেসিক্যালি এই যে চ্যাপ্টারটা পরিপাক এবং শোষণ চ্যাপ্টারটা বেশ কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো যদি আমরা জানতে পারি আমাদের একেবারে আমাদের নখ দর্পণে চলে আসবে। তো সবাই একটু আমরা দ্রুত ক্লাসে জয়েন করি, সবাই একটু দ্রুত ক্লাসে আসি। এবং একটা কথা হলো, আজকের এই ক্লাসটা যে করাবো, আজকের ক্লাসের উপর কিন্তু আমি নোট চাই ভাই, কারণ যারা আপনারা সেকেন্ড টাইমে ব্যাচে আমাদের উপর ভর্তি হয়েছেন, আমাদের হচ্ছে অদম্য 3.0 ব্যাচে, আপনারা কিন্তু হিউজ একটা সময় পাচ্ছেন। এই সময়টাকে প্রপার কাজে লাগাতে হবে এবং আমি বিশ্বাস করি নেক্সট ঈদের আগেই আপনাদের একটা বিশ্ববিদ্যালয়ের চান্স হবে। এবং একটা কথা সবসময় মনে রাখবেন, মহান আল্লাহ পাক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তো সবাই একটু কমেন্ট করবেন আসলে আমার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো যারা এখন পর্যন্ত ক্লাসে আসেন নাই সবাই দ্রুত ক্লাসে জয়েন করেন। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা কি করব, শুরু করে দেবো। সবাই কিছুক্ষণের মধ্যে ক্লাসটা আমি শুরু করে দেবো। আচ্ছা, নওশিদ স্বামী বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শ্রীপনা শাহ ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই আমরা ক্লাসে জয়েন করে, আমি ক্লাসে উপস্থিতি আসলে অনেক কম দেখতে পাচ্ছি। সবাই একটু ক্লাসে জয়েন করেন, কারণ রেকর্ড ক্লাস করলে কিন্তু হবে না, বেসিক জিনিসগুলো যদি না বুঝেন তাহলে ক্লাস নেওয়ার কোনো মর্মর্থই থাকে না। সবাই আমরা ক্লাসে জয়েন করি। তো একটু যদি কথা যদি বলি, দেখেন আমাদের এই যে ক্লাসটা, আমাদের এখানে যে টপিক্সটার কথা বলা আছে সেটা হচ্ছে পরিপাক এবং শোষণ, তাই না? যে কথা বলা হচ্ছে পরিপাক এবং হলো শোষণ। তো এখন দেখেন এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার ভিতরে আমরা যাই খাই না কেন সে খাবারটা কোথায় পরিপাক হয়, কী ধরনের এনজাইমের সহায়তা পরিপাক হয়, দাঁত কি, এগুলো নিয়ে টোটাল আমি আজকে স্লাইডটা আপনাদের সামনে আলোচনা করছি। এবং বিগত বছরে যে সমস্ত কোশ্চেন আমাদের আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, ঠিক আছে? তো এই যে স্লাইডগুলো যে আমি আপনাদের দেখতেছেন, এই স্লাইডগুলো কিন্তু একেবারে এক্সক্লুসিভ স্লাইড, এক্সক্লুসিভ ইনফরমেশন। সেই ইনফরমেশনগুলো আসলে কোথাও আপনারা পাবেন না, একদম ফুললি আমার কাছে পাবেন। তো সবাই একটু ক্লাসে জয়েন করেন, সবাই একটু ক্লাসে জয়েন করার চেষ্টা করেন। ওকে, স্বপন বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ক্লাসে আমরা জয়েন করি, ঠিক আছে? সবাই একটু গ্রুপে যারা ক্লাস করতেছেন গ্রুপটাতে একটু লিঙ্ক দিয়ে দেন, এবং যার যার অপশন আছে সবাই মিলে ক্লাসটা করার চেষ্টা করি আমরা, ঠিক আছে? সবাই আমরা ক্লাসটা করার চেষ্টা করি, ঠিক আছে? আমি ক্লাসটা কিন্তু জাস্ট আমি 1 মিনিটের মধ্যে শুরু করে দিব। সবাইকে আমি আসতে বলতেছি। ভাইয়া এই চ্যাপ্টারটা একটু হার্ড লাগে, কোনো হার্ড লাগার কিছু না ভাই। আমি যা পড়াবো ঠান্ডা মাথায় শুনবেন, বাসায় নোট করবেন, প্র্যাকটিস করবেন, এটাকে হার্ড হওয়ার কিছু না। কিন্তু আরেকটা কথা হলো যে ভাই, বায়োলজি কিন্তু আপনাদেরকে কী করতে হবে, নোট করতে হবে, ঠিক আছে? ওকে, তাই ক্লাসটা আমি শুরু করে দিলাম, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তা ক্লাসে শুরু করে দেন। প্রথমে দেখেন যে কথাটা আমি এখানে খুব সুন্দর করে একটা ইনফরমেশন দিয়েছি, যে সেটা আসলে পরিপাকটাকে আমরা কিন্তু সবাই কিন্তু জানি আসলে পরিপাক মানে কি। সাপোজ মনে করেন আজকে দুপুরবেলা আপনারা হচ্ছে যে গরু আর পোলাও দিয়ে ভাত খাইছেন, তাই না? খেতেই পারেন, দুপুরে গরু আর পোলাও খাইছেন, বিকালে মনে করেন আপনারা স্যান্ডউইচ খাইছেন, তারপরে সন্ধ্যা 7টার দিকে আপনারা মনে করেন হচ্ছে যে বার্গার খেয়ে ক্লাসে ঢুকছেন। তো যাই খান না কেন সে খাবারটা তো অবশ্যই হজম হতে হবে, তাই না? আমরা যে খাবারটা খাই সে খাবারটা তো কঠিন থাকে, তো সে খাবারটা কঠিন থেকে সরল হয়। বেসিক্যালি মূল কথা হলো কঠিন থেকে যে সরল হচ্ছে যে পদ্ধতিতে, সেটাই কিন্তু আমাদের কি হচ্ছে বলেন তো, পরিপাক হচ্ছে। জিনিসটা বুঝেন। তো এখানে কিন্তু বলা আছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, তার মানে কি পরিপাক এটা একটা কি প্রক্রিয়া, পরিপাক এটা একটা কি প্রক্রিয়া, সবাইটা কমেন্ট করি, আমরা সবাই কমেন্ট করি, বলেন পরিপাক এটা আসলে আমাদের কি প্রক্রিয়া? পরিপাক কিন্তু একটা রাসায়নিক প্রক্রিয়া। আচ্ছা, ভালো কথা। এবং এই জায়গায় কোন খাদ্যটা বলেন তো, অবশ্যই জটিল এবং কঠিন খাদ্যটা। এখানে এই যে রাসায়নিক যে প্রক্রিয়ায়, এই জায়গায় দুটো জিনিস অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা হচ্ছে ভাই হরমোন, এবং আরেকটা হচ্ছে ভাই এনজাইম। একটা হচ্ছে হরমোন এবং আরেকটা কি বলছি, এনজাইম। তো এই জায়গায় কিন্তু পরীক্ষার মধ্যে দিতে পারে পরিপাকে আমাদের আসলে কে দুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই মাথায় রাখবেন পরিপাকে কিন্তু অবশ্যই দুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা হরমোন আর একটা কি বলছি বলতো, এনজাইম। হ্যাঁ, এখানে একটা আপনাদের পয়েন্ট আছে। পয়েন্টটা কি,
হরমোন তার সে হলো প্রভাবিত করে। আপনারা রসায়নে পড়ছেন ক্যাটালিস্ট যে আছে তারা কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে কি করে বলেন তো, প্রভাবিত করে, তাই না? তো এই যে পরিপাক, এটাও তো একটা রাসায়নিক বিক্রিয়া। তো এই রাসায়নিক বিক্রিয়ায় হরমোনের কাজ কি, এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। হরমোনটা সেখানে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে এবং এনজাইমটা ডাইরেক্ট সে কী করে, ক্রিয়া করে। তো এই জিনিসটা কিন্তু আপনাদের লাইনটা কিন্তু বুঝতে হবে। অনেকে আমরা হ্যাঁ মুখস্থ করি, হ্যাঁ হরমোনের প্রভাব, এটা কিন্তু বুঝি না। বাট আমাদের মেডিকেলে বলেন, জাহাঙ্গীরনগরে বলেন, পরীক্ষার মধ্যে দিতে পারে পরিপাকে কোনটি ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। সবাই একটু কমেন্ট করেন তো দেখি, সবাই একটু কমেন্ট করেন বলেন তো, পরিপাকে কে আমাদের হচ্ছে যে ক্যাটালিস্ট হিসাবে কাজ করে? অবশ্যই হরমোনটা প্রভাবিত করতেছে এবং ডাইরেক্ট কে কাজ করতেছে, হরমোন নাকি এনজাইম? ডেফিনেটলি এনজাইম সে কাজ করতেছে। আচ্ছা, তো যে কথাটা আমি আপনাদের বলছি, এই যে জটিল এবং কঠিন খাবারগুলা সে বেসিক্যালি সরল পরিণত হবে, তারপর হচ্ছে আপনার কিসে কনভার্ট হবে বলেন তো, তরলে কনভার্ট হবে এবং দেহের শোষণ উপযোগী হবে। সেই শোষণ উপযোগী কিসে কনভার্ট হবে, ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকেই বেসিক্যালি আমি কি বলি বলেন তো, পরিপাক বলে। এতটুকু ক্লিয়ার, এখন হোপফুলি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো পরিপাক থেকে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের সেকেন্ড টাইম বলেন বা হচ্ছে যে আমাদের সেকেন্ড টাইমে দিতে পারে বা হচ্ছে যে বিভিন্ন মেডিকেলে কোশ্চেন। এই লাইনটা ক্লিয়ার কিনা সবাই একটা কথা বলেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের দিবে, ক্লিয়ার কিনা কথা বলেন। ওকে, এখন দেখেন আমাদের খাদ্যের উপাদান আসলে কয়টা, এই জিনিসটা কিন্তু আপনাকে তো বুঝতে হবে। আমি কোশ্চেনটা কী করছি বলেন তো খাদ্যের উপাদান কয়টা, একটু আমার সাথে কথা বলার চেষ্টা করেন। যদি পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন যদি করি আপনাদেরকে, যদি আপনাদেরকে কোশ্চেন করি বলেন তো খাদ্যের উপাদান কয়টি, একটু সবাই দ্রুত কমেন্ট করবেন, বলেন 3টি 4টি 5টি নাকি 6টি, বলেন 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 খাদ্যের উপাদান কয়টি, বলেন খাদ্যের উপাদান কয়টি? আমি বলে দিচ্ছি, খাদ্যের উপাদান হলো শর্করা আছে, আমিষ আছে, প্রোটিন আছে, এটা তো আমরা নর্মালি জানি। কিন্তু খাদ্যের এসে আরও উপাদান আছে, কি আছে ভাই? ভাইটামিনস আছে, মিনারেলস আছে, পানি আছে। তাহলে কয়টা হলো? 6টা না? 6টা তো হলো। তাহলে পরীক্ষার মধ্যে যদি আমাদের কোশ্চেন দেয় খাদ্যের উপাদান কয়টা, সেখান থেকে কিন্তু অবশ্যই অ্যান্সার হবে ভাই খাদ্যের উপাদান কিন্তু 6টা। এটা কিন্তু অনেকে আমরা 3টা লিখি, সুন্দর করে 3টা লিখে কিন্তু ক্রস নম্বর আমাদের চলে আসবে, কারণ খাদ্যের উপাদান 6টা, এটা কোনো কনফিউশন নেই। ক্লিয়ার? ওকে, ভালো কথা। এখন দেখেন তো, এখন কোশ্চেন করতে পারেন তাহলে ভাইয়া আমাদের আজমল স্যারের বইয়ে বা আলিম স্যারের বইয়ে কেন আমাদের 3টা কথা বলছে? কারণ আসলে এই যে ভিটামিন বলেন, পানি বলেন, খনিজ লবণ, এগুলোকে আসলে পরিপাক হওয়ার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আছে, আমি কিন্তু বারবার বলতেছি, এই যা কথাগুলো বলতেছি সেই কথাগুলো কিন্তু নোট করে রাখবেন আপনাদেরকে। এবং একটা কথা সবসময় বলি আপনাদেরকে, বায়োলজির জন্য 2টা খাতা বানাবেন। বায়োলজি ফার্স্ট পার্টের জন্য একটা খাতা বানাবেন, বায়োলজি সেকেন্ড পার্টের জন্য আপনারা আলাদা খাতা বানাবেন, ঠিক আছে? তো বায়োলজি ফার্স্ট পার্টে আমি যা পড়াচ্ছি সুন্দর করে আগে ফার্স্ট নোট করবেন, দেন ক্লাসটা আবার দেখে নোট করবেন সুন্দর করে। এই নোটটা আপনাদেরকে সুন্দর করে লিখে রাখবেন, একবারে পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের বিলিপিটার নোট একদমই শেষ পর্যন্ত অনেক বেশি হেল্পফুল দেবে। আর প্রশ্ন করেন যে ভাইয়া যারা নোট করে তাদের কোনো হেল্প? হ্যাঁ, আমি বলবো যে যারাই আসলে বিগত বছর আমাদের অদম্য ব্যাচে ছিল বা আমার কাছে পড়ছে, তারা কিন্তু অবশ্যই এই নোটগুলো ফলো করে কিন্তু চান্স পাইছে। কারণ আমি কিন্তু কথা বলার মাঝে মাঝে হিউজ ইনফরমেশন দিই, শুধুমাত্র একটা রাইটারের বই থেকে না, 3 থেকে 4টা বই থেকে একসাথে একত্রিত ইনফরমেশন। তো আপনাদের কাজ হলো সবগুলো কিন্তু একসাথে করে নোট করা। তো দেখেন, যদি পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয় পরিপাকৃত খাদ্যের উপাদান কয়টা, আমি কিন্তু কোশ্চেন করছি খাদ্যের উপাদান কয়টা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যান্সার কী হবে বলেন তো ভাই? খাদ্যের উপাদান কিন্তু 6টা। কিন্তু কি ভাই? কিন্তু কি বলেন তো? কিন্তু কি যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় বলেন তো পরিপাকৃত খাদ্যের উপাদান কয়টা, সেক্ষেত্রে অ্যান্সার কী হবে? মানে কয়টা আসলে খাদ্যের উপাদান পরিপাক হয়? পরিপাকৃত খাদ্যের উপাদান কয়টি? কি বলছি? পরিপাকৃত খাদ্যের উপাদান কয়টি? সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে? অবশ্যই পরিপাকৃত খাদ্যের উপাদান হলো 3টা। আশা করি এগুলো ভুল করবেন না। আচ্ছা, এখন সবাই একটু আপনারা লক্ষ্য করেন, দেখেন আমি যে কথাটা এখানে বলছি, খাদ্যের উপাদান আমাদের কি আছে? শর্করা আছে, তারপর প্রোটিন আছে, তারপর কিছু লিপিড বা স্নেহদ্রব্য আছে, এগুলো কিন্তু আমরা পরিপাকৃত খাদ্যের উপাদান। শর্করা যাকে আমরা কার্বোহাইড্রেট বলি,
প্রোটিন বা আমিষ বলি, লিপিড বা স্নেহদ্রব্য বলি। হ্যাঁ, এখন পরীক্ষার মধ্যে আমি এখানে কিন্তু সুন্দর করে বেশ কিছু আমি আপনাদের এক্সাম্পল দিছি। এক্সাম্পলগুলো কেন দিছি জানেন? কারণ অনেক সময় কোশ্চেনটা দেয় ভাত খেলে কি এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই কোশ্চেনটা দেয়, তাই আমি উদাহরণগুলো দিছি। শর্করা কিন্তু এক্সাম্পলগুলো আপনারা জানেন। এক্সাম্পলগুলো কি হচ্ছে বলেন তো? ভাত জানেন, রুটি, চিনি, শাক সবজি, ঠিক আছে। আর প্রোটিনটা কি আছে বলেন তো? প্রোটিন হচ্ছে আমাদের মাছ আছে, ডিম আছে, ডাল আছে। আর লিপিড বা স্নেহদ্রব্য কি আছে? ভোজ্য তেল আছে, ঘি আছে, মাখন আছে। তাহলে শর্করার উদাহরণগুলো কি আছে? ভাত, রুটি, চিনি, শাক সবজি, মাছ, ডিম, ডাল, ভোজ্য তেল, ঘি আর মাখন। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আছে ভাই, এই উদাহরণটা বা এই স্লাইডটা আমি আজমল স্যারের বই থেকে নিছি, কিন্তু আলিম স্যারের বইয়ে প্রোটিনের উদাহরণ শাক সবজিও আছে। প্রোটিনের উদাহরণ কি আছে বলেন তো? সবজিও আছে। আর কোশ্চেন কথা ভাইয়া আমি তাহলে কি দিব? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে যদি আমাদের শাক সবজি থাকে, যদি শাক স্পেস সবজি থাকে, তাহলে বুঝবো যে সেটা হলো শর্করা। শুধু যদি সবজি থাকে তাহলে সেটা বুঝো প্রোটিন। ভাই আমাদের এখানে কিছু করার নেই, যেহেতু আমাদের সম্মানিত লেখকবৃন্দ এই ইনফরমেশনটা দিছে। আমাদের আজমল স্যারের বইয়ে আমি একটু কথা বলতেছি, সবাই একটু রিকল করেন। আমার ক্লাসে আমি একটা কথা বারবার বলি, ক্লাসে পড়াটা ক্লাসেই 100%-এর মধ্যে 80% করার চেষ্টা করেন, বাকিটা আপনারা বাসার চেষ্টা করবেন। তাই বারবার আপনাদেরকে কমেন্ট করতে বলি, বারবার একটু লিখবেন। তো যে কথাটা বলতেছিলাম, দেখেন শাক সবজি এটা হলো শর্করা উদাহরণ ভাই, আর শুধু সবজি এটা হচ্ছে প্রোটিনের উদাহরণ। ঠিক আছে, ওকে। এখন দেখেন এতটুকু ক্লিয়ার কিনা সবাইটা কমেন্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যদি পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন করে শর্করাকে ভাঙবে যে এনজাইমগুলো, সে এনজাইমগুলোর নাম কি বলেন তো? সবাই একটু কমেন্ট করেন তো। শর্করাকে যে এনজাইমগুলো ভাঙতেছে সে এনজাইমগুলোর নাম হচ্ছে অ্যামাইলো লাইটিক এনজাইম। প্রোটিনকে যে এনজাইমগুলো ভাঙবে সে এনজাইমগুলোর নাম কি? আমি সবার কাছে তো কমেন্ট জানতে চাচ্ছি, কমেন্ট করেন তো। সে এনজাইমটার নাম কি বলছি বলেন তো? প্রোটিওলাইটিক এনজাইম। এবং লিপিডকে যে ভাঙে সে এনজাইমটার নাম কি বলেন তো ভাই? লাইপোলাইটিক এনজাইম। আমি একটু যদি আপনাদেরকে কথা বলি, দেখেন তো লাইটিক, বায়োলজিতে লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে ভাঙ্গন। লাইসিস মানে কি? ভাঙ্গন। ভালো কথা। এই লাইসিস থেকে আমাদের কি আসছে বলেন তো? লাইটিক আসছে। ক্লিয়ার? তো শর্করাকে কে ভাঙতেছে একটু কমেন্ট করবেন মেহরবানি করে। শর্করাকে কে ভাঙতেছে? অ্যামাইলোলাইটিক এনজাইম। তো শর্করাকে যে ভাঙতেছে সে ভাঙ্গনে এনজাইমের নামগুলো আমি পরে বলবো। তো শর্করাকে ভাঙে যে এনজাইম সে এনজাইমগুলোকে অ্যামাইলোলাইটিক বলি। প্রোটিনকে যে ভাঙে প্রোটিওলাইটিক বলি। এবং লিপিডকে যে ভাঙে তাকে আমরা কি বলবো বলেন তো? লিপোলাইটিক বলি। ক্লিয়ার? ওকে। এখন দেখেন, এই যে দেখেন এখানে খুব সুন্দর করে কিন্তু আমি দিছি ভাই খাদ্য সার। খাদ্য সার মানে কি? আসলে আমরা আপনি মনে করেন আমি আজকে দুপুরবেলা পোলাও খেলাম, গরুর গোস্ত খেলাম, সালাদ খেলাম, কোক খেলাম, বোরহানি খেলাম। তো এইটা কি আমার শরীরের ভিতরে পোলাও হয়ে ঘুরে বেড়াবে? আমার শরীরের ভিতরে কি গরুর গোস্ত ঘুরে বেড়াবে? আমার শরীরের ভিতরে কি কোক হয়ে ঘুরে বেড়াবে? আমার শরীরের ভিতরে কি রক্তের মধ্যে কি বোরহানি বলে? না। তো যাই খাই না কেন সেটা অবশ্যই ব্রেকডাউন হবে। কি বললাম? ভেঙে যাবে। কিসের প্রভাবে? হরমোনের প্রভাবে নাকি এনজাইম? আমি কিন্তু সংজ্ঞাটা প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি, হরমোনের প্রভাবে এবং এনজাইম ডাইরেক্ট সে ক্লিয়ার করতেছে। তাহলে আমার যে খাদ্যের যে উপাদানগুলা আমি কিন্তু এখানে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু বলে দিছি এনজাইম। এখানে কি হরমোনের নাম কি বলি নাই। কারণ হচ্ছে পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এনজাইম, হরমোন না। ঠিক আছে, তো সেটাই বলছি। দেখেন তো এই যে শর্করাকে এনজাইমটা, তো সে আপনি মনে করেন ভাত খেয়ে আপনার ব্লাডে সে কী হিসাবে যাবে বলেন তো? সে অবশ্যই হলো গ্লুকোজ হিসাবে যাবে। কী হিসাবে যাবে বলেন তো? গ্লুকোজ হিসাবে যাবে। তার মানে কি আপনি ভাত খেলেন, সেটা রক্তে কী হিসাবে যাবে? সবাইটা কমেন্ট করেন তো। গ্লুকোজ হিসাবে যাবে। আপনি প্রোটিন খেলেন, আপনার সেটা খাদ্যে কি কনভার্ট হবে বলেন তো? অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে।
যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন করে আপনি যে লিপিড খান, সেই লিপিডটা আপনার রক্তে কি হিসাবে যাবে? ফ্যাটি অ্যাসিড প্লাস হচ্ছে গ্লিসারলে যাবে। তো দেখেন আজকে আমি পোলাও খাইছি, আমার রক্তে গ্লুকোজ গেছে। আজকে আমি গরুর গোস্ত খাইছি, আমার রক্তে অ্যামাইনো অ্যাসিড গেছে। আজকে আমি কোক বোরহানি খাইছি, আমার রক্তে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল গেছে। ক্লিয়ার? তার মানে কি, যাই খাবেন না কেন অবশ্যই এগুলোতে আপনার কি হচ্ছে বলেন তো? কনভার্ট হচ্ছে। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করবেন। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করবেন, একটু সবাই কমেন্ট করবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা একটা কথা বলতে হবে। হ্যাঁ, দেখতেছি আমাদের সাথে অলরেডি জয়েন করেছে। আমি চাই যে সবাই আপনার ক্লাসে জয়েন করেন। শেখ স্বপন, আচ্ছা শ্রীপন, আশা, কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাই একটু কথা বলবেন। ঠিক আছে, সবাই একটু কথা, এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা, বাচ্চা বন্ধুরা সবাই একটু কথা বলেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ওকে, আমি সবাই একজনের কাছ থেকে না, আমি সবার কাছ থেকে কমেন্ট শুনতে যাচ্ছি। ওকে, তাহলে নেক্সট স্লাইড। আমি কিন্তু বারবার বলবো, আমি কিন্তু কোশ্চেন করব, আপনারা এখানে বোঝার জন্য আসছেন। একবার না, 10 বার না, লক্ষবার না, কোটি কোটি বার আপনারা পাপ্পু ভাইকে কোশ্চেন করবেন। মাটা কথা হলো, যখন আপনারা গ্রুপে কোশ্চেন করেন, গ্রুপে যদি কোনো সমস্যা থাকে আমার নামটা একটু মেনশন করে কোশ্চেন করেন, তাহলে ভালো হয় আমার জন্য। ঠিক আছে, ওকে, আচ্ছা ক্লিয়ার। তাহলে আমি নেক্সট স্লাইডে চলে আসতেছি। দেখেন, পরের স্লাইডে চলে আসছি। দেখেন সবাই একটু কথা বলবেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম মানে পরিপাকতন্ত্র, হ্যাঁ, আমি যে পরিপাক নিয়ে কথা বলতেছি, তো পরিপাকটা অবশ্যই কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের মাধ্যমে সংঘটিত হবে, তাই না? আচ্ছা, ভালো কথা। তো পরিপাকতন্ত্রকে আমি কি বলবো বলেন তো? ডাইজেস্টিভ সিস্টেম বলবো। কি বলবো বলেন তো? ডাইজেস্টিভ সিস্টেম বলবো। তো এখন দেখেন এই যে ডাইজেস্টিভ যে সিস্টেমটা, হ্যাঁ, এটা আমাদের দুটি অংশ আছে আমাদের এখানে। সবাই একটু কথা বলেন, আপনারা একটু সবাই কথা বলেন। ডাইজেস্টিভ সিস্টেমের অংশ কয়টা? এটা কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দিয়েছিল। কোথায় দিয়েছিল? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিয়েছিল। কত সালে দিয়েছিল? 2021-22-এ দিয়েছিল। ডাইজেস্টিভ সিস্টেমের অংশ কয়টি? ডাইজেস্টিভ অংশ কয়টি? অবশ্যই ফার্স্টে দুইটি অংশ আছে। কি কি আছে বলেন তো? একটা আছে আমাদের পৌষ্টিক নালী আছে। সবাই একটু লক্ষ্য করবেন স্লাইডটার দিকে। প্রথমটা দিকে কি আছে? পৌষ্টিক নালী, যাকে আমরা কি বলবো? ডাইজেস্টিভ ট্র্যাক্ট, পৌষ্টিক নালী। এবং এবং আরেকটা কি আছে বলেন তো? পৌষ্টিক গ্রন্থি, যাকে আমরা কি বলবো? ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ক্লিয়ার? এখন দেখেন আমাদের ডাইজেস্টিভ যে ট্র্যাক্টটা বা এই যে পৌষ্টিক যে নালীটা, হ্যাঁ, এই পৌষ্টিক নালীটা শুরু হচ্ছে কোথা থেকে বলেন তো? মুখ ছিদ্র থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কোথায় বলেন তো? শেষ হচ্ছে কোথায় বলেন তো? পায়ুতে আমাদের শেষ হচ্ছে। কোথায় শেষ হচ্ছে বলেন তো? পায়ুতে শেষ হচ্ছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, আমি বলতেছি একটু মুখস্থ করেন, ক্লাসে পড়াটা ক্লাসে মুখস্থ করেন। ডাইজেস্টিভ ট্র্যাক্টের টোটাল অংশ কয়টা? সবাই কথা বলেন। দেখেন, ডাইজেস্টিভ ট্র্যাক্টের টোটাল অংশ হচ্ছে আমাদের 9টি। কি বললাম? ডাইজেস্টিভ ট্র্যাক্টের টোটাল অংশ কয়টি? সবাই একটু কথা বলি। ডাইজেস্টিভ ট্র্যাক্টের টোটাল অংশ হচ্ছে 9টি। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন 8 থেকে 10 মিটার। কি বলছি? পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? সবাই একটু কথা বলেন তো। 8 থেকে 10 মিটার হচ্ছে পৌষ্টিক নালীর দৈর্ঘ্য। ক্লিয়ার? তো দেখেন কথাটা একটু, এই যে আমাদের পৌষ্টিক নালীটা শুরু হচ্ছে কোথা থেকে বলেন তো? মুখ ছিদ্র দ্বারা শুরু হচ্ছে। সবাইটা কথা বলি, কোথা থেকে শুরু হচ্ছে? মুখ ছিদ্র দ্বারা শুরু হচ্ছে এবং আমাদের শেষ হচ্ছে কোথায় বলেন তো? পায়ুতে শেষ হচ্ছে। ঠিক আছে, তার মানে কি আমাদের পৌষ্টিক নালীর অংশগুলো কি কি যদি একটু যদি আপনার কথা বলি, দেখেন মুখ ছিদ্র আছে, মুখ বিবর আছে, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, তারপর কি আছে? বৃহদান্ত, এবং কি আছে বলেন তো? পায়ু আছে। কি আছে? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এবং হচ্ছে পায়ু। ঠিক আছে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, আমাদের অংশ হচ্ছে আমাদের 8টা অংশ আছে। তাহলে মুখ ছিদ্র, মুখ বিবর, যাকে আমরা ওরাল ক্যাভিটি বলি, গলবিল মানে ফ্যারিংস, ওসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন এবং কি বলছি বলেন তো? লার্জ হলো ইন্টেস্টাইন। ঠিক আছে, এখন দেখেন সবাই একটু যদি আপনারা লক্ষ্য করেন, আচ্ছা হ্যাঁ 8টা তো হবে না, হ্যাঁ 8টা এখানে টোটাল 8টা হবে, 9টা আমার একটু মিস্টেক হয়ে গেছে, 8টা হবে। ঠিক আছে, তাহলে পোস্টেল অংশ হচ্ছে আমাদের 8টা। পোস্টেল অংশ কয়টা বলছি বলেন তো?
8টা আমাদের অংশ। হ্যাঁ, আচ্ছা একটু লক্ষ্য করেন আমাদের এই যে ক্ষুদ্রান্ত, হ্যাঁ ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত যাকে আমরা ইংরেজিতে কি বলি, স্মল ইন্টেস্টাইন বলি। এই স্মল ইন্টেস্টাইনের দৈর্ঘ্যটা কত, অবশ্যই মাথায় রাখবেন 6 থেকে 7 মিটার। কত দৈর্ঘ্য বলছি বলেন তো, 6 থেকে 7 মিটার, ঠিক আছে। আর বৃহদান্তের দৈর্ঘ্যটা কত, সবাই কথা বলেন। বৃহদান্তের দৈর্ঘ্যটা হচ্ছে যে 1.5 মিটার। বৃহদান্তের দৈর্ঘ্য কত বলছি, 1.5 মিটার, ঠিক আছে। হ্যাঁ 8টাকে মুখস্থ করতে হবে, হ্যাঁ 8টা মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে আমি একটু কথা বলি, কারণ পোস্টিকনালীর অংশ কোনটি নয়, অনেক সময় কোশ্চেনটা আপনার মধ্যে দিতে পারে। যদি মুখস্থ থাকে আপনার জন্য ভালো, খুব ইজি জিনিস। দেখেন মুখছিদ্র, মুখ বিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এবং পায়ু। তো আমি যদি কথা বলি, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত বলছি, 6 থেকে 7 মিটার। সবাইটা কমেন্ট করেন তো ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত, বলেন ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত, বলেন 6 থেকে 7 মিটার। বৃহদান্তের দৈর্ঘ্য কত, 1.5 মিটার, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। এখন আমি যদি আপনাদেরকে কথা বলি, বলেন তো ক্ষুদ্রান্তের অংশ কয়টা, সবাইটা কথা বলেন তো ক্ষুদ্রান্তের অংশ কয়টা, বলেন ক্ষুদ্রান্তের অংশ কয়টা। অবশ্যই মাথা রাখবেন ক্ষুদ্রান্তের অংশ কিন্তু 3টা। ক্ষুদ্রান্তের অংশ কয়টা বলছি, ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে 3টা, ডি, জে আর আই। কেন, ডিতে ডিউডেনাম, জেতে জেজুনাম, রস্যিদর ইলিয়াম, ঠিক আছে। আমি আবার বলতেছি ক্ষুদ্রান্তের অংশ তাহলে কয়টা, একটু সবাই কথা বলি। ক্ষুদ্রান্তের অংশ কিন্তু 3টা। কি বলছি, ক্ষুদ্রান্তের অংশ 3টা, ডিউডেনাম, ডিউডেনাম, কি বললাম, ডিউডেনাম, তাই না, ডিউডেনাম। তারপর কি বললাম, জেজুনাম, এবং কি বলছি বন্ধু, ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম এবং কি বলছি, ইলিয়াম, ঠিক আছে। এটা হলো ক্ষুদ্রান্তের 3টি অংশ। তাহলে একটু আমার সাথে মুখস্থ করেন তো ক্ষুদ্রান্তের অংশ কয়টা। অনেকেই খুব সুন্দর অ্যান্সার করতেছেন। ক্ষুদ্রান্তের অংশ 3টা, কি কি, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। আচ্ছা যদি বলা হয় আমাদের বৃহদান্তের অংশ কয়টা, সবাইটা কথা বলেন তো বৃহদান্তের অংশ কয়টা। এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন, বৃহদান্তের অংশ হচ্ছে আপনার 3টা। খুব সুন্দর কমেন্ট করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বৃহদান্তের অংশ হচ্ছে 3টা, কি কি বলেন তো, সিকাম, কি বলছি বলেন তো বাচ্চা বন্ধুরা, সিকাম, তারপর কি বলছি, কোলন, তারপর কি বলছি বলেন তো, মলাশয়। কি বললাম, সিকাম, কোলন আর হচ্ছে মলাশয়। কয়টা অংশ, 3টে অংশ, কি কি, সিকাম, কোলন আর হচ্ছে মলাশয়, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 23-24 দিয়েছিল স্মল ইন্টেস্টাইনের দৈর্ঘ্য কত, স্মল ইন্টেস্টাইনের অংশ কোনটি নয়। একটু ঠোঁটের কিনারায় রাখেন ক্ষুদ্রান্তের অংশ, সবাই একটু কমেন্ট করেন, মুখ শুনেন, খাতার মধ্যে লেখেন, দুটো লেখেন। ক্ষুদ্রান্তের অংশ 3টা, কি কি, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ভালো কথা। বৃহদান্ত, বৃহদান্তের অংশ নামে মনে হচ্ছে বড় কিন্তু আকারে সে ছোট, কত, 1.5 মিটার। ক্ষুদ্রান্ত নামে মনে হচ্ছে বড় কিন্তু আকারে নামে মনে হচ্ছে ছোট কিন্তু আকারে বড়, কত, 6 থেকে 7 মিটার, ঠিক আছে। ক্লিয়ার তো। আমাদের বৃহদান্ত অংশ কি কি, 3টা, কি কি, সিকাম, কোলন এবং হচ্ছে মলাশয়, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমাদের এই যে সিকাম, হ্যাঁ এই যে আমাদের সিকাম, এই জায়গায় যদি আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমাদের এই জায়গায় কি হবে বলেন তো, অ্যাপেন্ডিক্স হবে। কি হবে, অ্যাপেন্ডিক্স হবে, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। এই সিকামে আমাদের একটা বিশেষ ধরনের একটা নিষ্ক্রিয় অঙ্গ থাকে, সেটাকে আমরা কি বলি বলেন তো, অ্যাপেন্ডিক্স বলি। তো যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কোন অঙ্গে একটা নিষ্ক্রিয় অঙ্গ থাকে, সেটাকে আমরা কি বলি, অ্যাপেন্ডিক্স বলি। তো এই অ্যাপেন্ডিক্স এটা কিন্তু একটা কি অঙ্গ, সবাইটা কথা বলেন তো, নিষ্ক্রিয় অঙ্গ। আমরা এই টপিক্সটাও খুবই ভালো করে পড়বো, এই চ্যাপ্টারে না অন্য একটা চ্যাপ্টারে পড়বো। মানবদেহে অনেকগুলা নিষ্ক্রিয় অঙ্গ আছে, এর মধ্যে একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। এই অ্যাপেন্ডিক্সে যদি আমাদের ইনফ্লামেশন হয়, লেখাটাকে বুঝতে পারতেছেন কেন, এটা কথা বলবেন তো, এটা কথা বলবেন, হ্যাঁ একটু সবাই কথা বলবেন। দেখেন আমি আবার বলতেছি, সবাই বুঝেন আমাদের বৃহদান্ত অংশ কয়টা বলছি বলেন তো, 3টা, সিকাম, কোলন, মলাশয়, তাই না। তো সিকামে আমাদের একটা নিষ্ক্রিয় অঙ্গ থাকে, সেটাকে আমি অ্যাপেন্ডিক্স বলি। এই অ্যাপেন্ডিক্সে যদি আমাদের ইনফ্লামেশন হয় তখন সেটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলবো। কেন ভাই, দেখেন কারণ আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি। আচ্ছা আমি একটা কথা বলি, কোনো কিছু নামের শেষে যদি ITIS কথা যুক্ত থাকে, কোনো কিছু নামের শেষে যদি কি থাকে, ITIS কথা যুক্ত থাকে,
তাহলে বুঝবেন যে সেখানে প্রদাহ হয়েছে। অ্যাপেন্ডিক্সের যে প্রদাহ, সে অ্যাপেন্ডিক্সের প্রদাহকে আমরা কি বলতেছি বলেন তো? অ্যাপেন্ডিসাইটিস বলি। ক্লিয়ার? তার মানে আমাদের পৌষ্টিক নালী থেকে ভাই যা যা পড়ালাম এর বাইরে থেকে কোনোদিন কোনো কোশ্চেন আসেনি বা আসবেও না। ওকে, আচ্ছা এখন দেখেন আমি যদি আপনাদেরকে পৌষ্টিক গ্রন্থি নিয়ে যদি একটু যদি কথা যদি বলি, কিরে কথা বলবো বলেন তো? পৌষ্টিক গ্রন্থি নিয়ে যদি একটু কথা বলতে চাই, পৌষ্টিক গ্রন্থি নিয়ে যদি কথা বলতে চাই, যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি বলেন তো মানুষের দেহে পৌষ্টিক গ্রন্থি কয়টা? সবাই একটু কথা বলবেন, বলেন মানুষের দেহে পৌষ্টিক গ্রন্থি কয়টা বলেন তো? মানুষের দেহে পৌষ্টিক গ্রন্থি হচ্ছে 5টা। সবাই দ্রুত ঝটপট করে কমেন্ট করেন, কারণ বায়োলজিতে কিছু কিছু ইনফরমেশন ঠোঁটের কিনারায় রাখতে হবে। বলেন তো পৌষ্টিক গ্রন্থি কয়টা? সবাই কমেন্ট করেন, খাতার মধ্যে লিখবেন আর কমেন্ট করেন, বলেন পৌষ্টিক গ্রন্থি কয়টা? বলেন পৌষ্টিক গ্রন্থি হচ্ছে আমাদের 5টা। ধন্যবাদ শ্রীপনা, হ্যাঁ সুঞ্জাতা প্রভা, নওশাদ স্বামী, ধন্যবাদ। তাহলে পৌষ্টিক গ্রন্থি হচ্ছে 5টা। কি আছে বলেন তো? লালা গ্রন্থি আছে, যকৃত আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, অগ্নাশয় আছে এবং কি আছে বলেন তো? আন্তিক গ্রন্থি আছে। তাহলে আমাদের দেখেন আমাদের কিন্তু আপনারা ঘাস ফড়িংয়েরও পৌষ্টিক গ্রন্থি পড়বেন, রুই মাছেরও পৌষ্টিক গ্রন্থি পড়বেন, সেক্ষেত্রে কিন্তু 5টা অংশ নাই। শুধুমাত্র মানব দেহের পৌষ্টিক গ্রন্থি কয়টা আছে বলেন তো? 5টা। কি আছে? লালা গ্রন্থি, যাকে আমরা কি বলি? স্যালাইভারি গ্ল্যান্ড বলি। যকৃত, যাকে হচ্ছে লিভার বলি। দেখেন একটা যদি কথা যদি বলি আপনাদেরকে, দেখেন সবাই একটু লক্ষ্য করবেন বোর্ডটার দিকে আপনারা। আচ্ছা এই যে লিভার, হ্যাঁ LIVER, লিভার, এই লিভার মানে কি? যকৃত। আরেকটা লিভার কিন্তু বানানো আছে LEVER, এই লিভার মানে কি? কেউ কি বলতে পারবেন কি আপনারা? বলেন তো এই লিভার মানে কি? আমি সবার কাছ থেকে কমেন্ট আশা করতেছি। দেখেন এই লিভার মানে যকৃত, কিন্তু এই এর পরিবর্তে যদি থাকে তাহলে সেই লিভারকে আমি কি বলবো? সেই লিভারকে আমি বলবো হচ্ছে আমাদের, আপনারা চলন এবং অঙ্গচালনে পড়ছেন, আমাদের মানবদেহের যে পেশিগুলো আছে, যে বিশেষ প্রক্রিয়া সে মুভমেন্ট করে, সে মুভমেন্টের প্রক্রিয়াটাকে আমরা কি বলবো বলেন তো? সে মুভমেন্টের প্রক্রিয়াটাকে আমরা হচ্ছে লিভার বলবো। এই বানানগুলো কিন্তু আপনার ভুল করা যাবে না। তাহলে লালা গ্রন্থি, যকৃত, গ্যাস্ট্রিক গ্রন্থি, অগ্নাশয় এবং আন্তিক গ্রন্থি। আচ্ছা এখন আমাকে আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিবেন, সবাই একটু কথা বলেন, কারণ এই চ্যাপ্টার রিলেটেড তো তাই আলোচনা করতেছি। বলেন তো কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? কোশ্চেনগুলো দেখবেন, দেন আপনার অ্যান্সার। কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? দেখেন ডিউডেনাম, জেজুনাম, তারপর কি আছে? ILIUM, ইলিয়াম। এটা কি আছে? ILEUM। বলেন কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? সবাই একটু কথা বলার চেষ্টা করেন, সবাই একটু। হ্যাঁ ভাইয়া সবগুলো ইংলিশ নাম কি? হ্যাঁ অবশ্যই ইংলিশ নামগুলো মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ আমাদের বিশেষ করে বিউপিতে বলেন, জাহাঙ্গীরনগরে বলেন, এগুলো কিন্তু আমাদের ইংলিশ নামগুলো দেয়। যেমন লালা গ্রন্থি খুব ইজি জিনিস ভাই, লালা গ্রন্থি আপনার জানবেন স্যালাইভারি গ্ল্যান্ড। আবার বললেন না যে শালিভারি গ্ল্যান্ড, শালি না কিন্তু স্যালাইভারি, হ্যাঁ স্যালাইভারি গ্ল্যান্ড। তারপর হচ্ছে লিভার, তারপর আমাদের কি আছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, প্যানক্রিয়াস এবং ইন্টেস্টাইন গ্ল্যান্ড। তো আমি যে কোশ্চেনটা করছি সবার কাছ থেকে আমি একটু কমেন্ট জানতে চাচ্ছি। আমি যে কোশ্চেনটা করছি সবাই তো কথা বলবেন। আমি যে কোশ্চেনটা করছি সবাই তো কথা বলেন তো। এখানে যে কোশ্চেনটা করছি কি বলছে? কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? বলেন কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম নাকি ইলিয়াম? বলেন অ্যান্সার কি হবে? সবাই তো কথা। একজন কোশ্চেন করছে ILEUM, কেন নয়? আমি একটু যদি ব্যাখ্যা করি, দেখেন ইলিয়াম কিন্তু এখানেও আছে, এখানেও আছে। তো ইলিয়াম কিন্তু আরেকটা অংশ আছে আমাদের, কিন্তু হিপবোনের একটা অংশ আছে হলো ইলিয়াম ভাই, হিপবোন, যেটা আমরা ইনশাল্লাহ পড়বো চলন এবং অঙ্গচলনে খুব ভালো করে পড়বো। তো ভাইয়া মনে রাখবো কিভাবে? দেখেন মনে রাখবো কিভাবে, দেখেন আমি যেটা যদি বলি আপনাদেরকে সবাই একটু লক্ষ্য করেন। ভাইয়া মনে রাখবো কিভাবে? দেখেন আমি কিন্তু দুটা কথা বলছি, দেখেন আমি দুটা কথা বলছি, সবাই একটু স্লাইডটা দিয়ে লক্ষ্য করেন। ILIUM, এও একটা ইলিয়াম আছে, আরেকটা ইলিয়াম কি আছে? ILEUM, তাই না? দুইটাই তো আমাদের ইলিয়াম, তাই না? এখন কোশ্চেন হচ্ছে আমাদেরকে ভাই একটু লক্ষ্য করেন, দেখেন এই যে মানে কি? ইট, মানে ইট মানে হলো খাওয়া, তার মানে খাওয়া মানে কি? পরিপাক, তাই না? খাওয়া মানে, তার মানে বুঝতেই পারতেছি এই ইলিয়ামটা আমাদের কিসের অংশ?
সেই ইলিয়ামটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের অংশ। ভালো কথা, হ্যাঁ। ইলিয়ামটা কিসের অংশ বলেন তো? ক্ষুদ্রান্তের অংশ। আর এই যে আমাদের ইলিয়াম, সেই ইলিয়ামটা হচ্ছে আমাদের কিসের অংশ বলেন তো? সেই ইলিয়ামটা হচ্ছে আমাদের হিপ বোনের অংশ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা এই লেখাগুলা? সবাই একটু মেহেরবানি করে কমেন্ট করবে। স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। ইনশাল্লাহ এই স্লাইডের বাইরে থেকে এই বাইরে কোনোদিন কোনো কোশ্চেন আসেনি, আসবেও না। সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। ক্লিয়ার কিনা কথা বলবেন। আমি তার নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমি চলে যাবো। সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। সবাই ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করবেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লিখে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখেন একটু সবাই, একটুক নামে আলোচনা করলাম। এখন আমি আরেকটা জিনিসটা আপনাদের সামনে কথা বলবো, সেটা হচ্ছে যে জিহ্বা নিয়ে আমি একটু আপনাদের সামনে কথা বলবো, ঠিক আছে? সবাই একটু দেখো জিহ্বা, সবাই একটু স্লাইডটার দিকে লক্ষ্য করবেন। এবং না, এখান থেকে জিহ্বা নিয়ে আসলে আমাদের কী ধরনের কোশ্চেন আছে সেগুলো আমি একটু কথা বলবো, ঠিক আছে? দেখেন জিহ্বা নিয়ে আমাদের কী ধরনের কোশ্চেন আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো জিহ্বাটা যেটা আছে, হ্যাঁ, মেনলি এটা জিহ্বাটা আমাদের জিহ্বার ভিতরে সাতকুড়ি থাকে। দিস ইজ দ্য পয়েন্ট। জিহ্বার ভিতরে আমাদের কি থাকে বলেন তো? সাতকুড়ি থাকে। সবাই একটা কথা বলবেন, জিহ্বার ভিতরে আমাদের কি থাকতেছে? সাতকুড়ি থাকে, হ্যাঁ। এই সাতকুড়িটাকে আমরা কি বলি বলেন তো? টেস্ট বার্ড বলি। সাতকুড়িটাকে আমরা ইংরেজিতে কি বলি? টেস্ট বার্ড বলি, হ্যাঁ। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই জিহ্বার ভিতরে যে সাতকুড়িটা থাকতেছে, সে সাতকুড়িটা দেখতে কিরকম হচ্ছে? সে সাতকুড়িটা দেখতে হচ্ছে ফ্লাক্স আকৃতির হচ্ছে। সবাই দেখেন সাতকুড়িটা দেখতে কিসের মতো হচ্ছে বলেন তো? সে সাতকুড়িটা দেখতে হচ্ছে আমাদের ফ্লাক্স আকৃতির হচ্ছে। তো এখন দেখেন এই যে মনে করেন এটা হচ্ছে আমাদের যদি জিহ্বা যদি আমাদের হয়, দেখেন সবাই এই জিহ্বার ভিতরে আমাদের কয় ধরনের সাতকুড়ি থাকে? অবশ্যই মাথা রাখবেন, জিহ্বার ভিতরে হচ্ছে আমাদের মিল, অতি, এই 4 ধরনের সাতকুড়ি থাকে। জিহ্বার ভিতরে 4 ধরনের কি আছে বলেন তো? সাতকুড়ি থাকে। তো কি কি আছে? এই জায়গায় হচ্ছে আমাদের মিষ্টি টেস্ট করার জন্য মিষ্টি সাতকুড়ি থাকে। তারপর হচ্ছে আরেকটা সাতকুড়ি থাকে, নাম হচ্ছে লবণাক্ত। তারপর হচ্ছে আমাদের আরেকটা সাতকুড়ি থাকে, তার নাম হচ্ছে অম্ল। এবং আরেকটা সাতকুড়ি থাকে, তার নাম হচ্ছে তিতা বা তেতো, ঠিক আছে? তার মানে কি আমাদের জিহ্বার ভিতরে আমাদের 4 ধরনের সাতকুড়ি থাকে। মিষ্টি, সবাই মুখস্থ, মিষ্টি, লবণাক্ত, অম্ল আছে, তিতা। আমাদের জিহ্বার ভিতরে ঝাল নামক কোনো সাতকুড়ি কিন্তু আসলে থাকে না। তো ঝালটা হচ্ছে এক ধরনের ইরিটেশন। তো আমি যদি কথা বলি, প্রথমে আমাদের যে সাতকুড়িটা আমাদের থাকতেছে, হ্যাঁ, দেখেন প্রথমে আমাদের যে সাতকুড়ি থাকে সেটা হচ্ছে আমাদের মিষ্টি থাকবে, এই জায়গায় থাকতেছে মিষ্টি থাকবে। তারপর হচ্ছে আমাদের কি থাকতেছে বলেন তো? লবণাক্ত থাকবে। তারপর হচ্ছে অম্ল থাকবে, দেন হচ্ছে তিতা থাকবে, ঠিক আছে? তো হ্যাঁ, এখন আমাদের এই যে জিহ্বার যে মাঝখানে, জিহ্বার মাঝখান যদি এটা যদি হয়, এই মাঝখানে কাঁচা মাংসের স্বাদ গ্রহণ করার জন্য একটা সাতকুড়ি থাকে। আমি আবার বলতেছি, জিহ্বার মাঝখানে কি আছে? কাঁচা মাংসের স্বাদ। জিহ্বার মাঝখানে কাঁচা মাংসের স্বাদ নেওয়ার জন্য একটা সাতকুড়ি থাকে। কাঁচা মাংসের স্বাদ নেওয়ার জন্য যে সাতকুড়ি থাকে, সে সাতকুড়ি থেকে আমরা কি বলবো বলেন তো? সে সাতকুড়ি থেকে আমরা হচ্ছে উমামি বলবো। সেই সাতকুড়ি থেকে আমি কি বলবো? উমামি বলবো। কি বলবো? উমামি বলবো। ক্লিয়ার কিনা? জিহ্বা নিয়ে ক্লিয়ার কিনা সবাইটা কথা বলে আমি আবার একটু রিকল করতেছি। জিহ্বার ভিতরে আমাদের সাতকুড়ি থাকে, যে টেস্ট বার্ড থাকে। এই টেস্ট বার্ডটা দেখতে কিরকম? ফ্লাক্স আকৃতি। এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয় টেস্ট বার্ড দেখতে কিরকম? ফ্লাক্স আকৃতির। কয় ধরনের সাতকুড়ি থাকে? অবশ্যই মাথায় রাখবেন, 4 ধরনের সাতকুড়ি থাকে। কয় ধরনের সাতকুড়ি থাকে? 4 ধরনের সাতকুড়ি থাকে। কি কি সাতকুড়ি আছে? মিষ্টি আছে, লবণাক্ত আছে, অম্ল আছে, তিতা আছে। সবার ফার্স্টে কি থাকে? মিষ্টি, লবণাক্ত, অম্ল, শেষে কি থাকে? তিতা। মাঝখানে কাঁচা মাংসের স্বাদ গ্রহণ করার সাতকুড়ি থাকে। তাকে আমরা কি বলবো বলেন তো? উমামি বলবো, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ উজ্জ্বলকে। তাইলে সাতকুড়ি কয়টি? সাতকুড়ি আপনার 4টি। সাতকুড়ি 5টি না। মাঝখানে এটা হলো
এক ধরনের মানে টেস্ট নেওয়ার জন্য থাকে, কিন্তু দায়ের সাতকুড়ি থাকে না। ক্লিয়ার? একটা অংশ থাকে, এটাকে সাতকুড়ির ভিতরে আমরা ফেলতেছি না, সাতকুড়ির ভিতরে আমরা ফেলতেছি না। ওকে, আচ্ছা। এরপরে আমি যে কথা নিয়ে একটু কথা বলবো, সেটা এখন আমি আপনাদের সামনে দাঁত নিয়ে কথা বলবো। কথা বলেন, কি নিয়ে কথা বলবো? দাঁত নিয়ে কথা বলবো। দাঁত 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 নিয়ে কথা, দাঁত নিয়ে কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। কি নিয়ে কথা নিয়ে কোশ্চেন দেয়? দাঁত নিয়ে কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে। এখন আমি যেই কথাগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দাঁত নিয়ে কথা বলবো। হ্যাঁ, দাঁত। দেখেন, দাঁত নিয়ে যদি আমি কথা বলি, প্রথমে অবশ্যই মাথা রাখবেন আমাদের দাঁতটা কয়বার উঠে। আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, বলেন তো মানুষের দাঁতটা কয়বার উঠে? বলেন। দাঁতটা 2 বার উঠে। দাঁতটা কয়বার উঠতেছে? 2 বার উঠে। দাঁত কয়বার উঠে? কমেন্ট করেন, কমেন্ট করেন, বলেন দাঁত কয়বার উঠে, বলেন দাঁত কয়বার উঠে? 2 বার উঠে। হ্যাঁ, ধন্যবাদ। তো এজন্য 2 বার যেহেতু উঠতেছে, এজন্য আমরা কি বলবো? ডাইফাইওডন্ট বলবো। যেহেতু মানুষের দাঁত 2 বার উঠে, কি বলবো? ডাইফাইওডন্ট। ক্লিয়ার? পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় দাঁত যেহেতু 2 বার উঠতেছে, এজন্য এই দাঁত থেকে আমরা কি বলবো? ডাইফাইওডন্ট বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে দাঁত, হ্যাঁ 2 বার ওঠা ভালো কথা। এখন এই দাঁতটা কিন্তু আবার 2 প্রকার। মানুষের কয় ধরনের দাঁত আমরা দেখতে পারবো? অবশ্যই মাথায় রাখবেন, আমরা এখানে হচ্ছে 2 ধরনের দাঁত দেখতে। একটা হলো মিল্ক টিথ, MILKTEETH, মিল্ক টিথ, যাকে আমরা বাংলায় কি বলি? দুধ দাঁত বলি। যাকে আমরা কি বলবো? দুধ দাঁত। ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে আমাদের পার্মানেন্ট টিথ, দুধ দাঁত এবং পার্মানেন্ট টিথ। পার্মানেন্ট টিথ মানে স্থায়ী দাঁত, দুধ দাঁত এবং আরেকটা কি দাঁত বলছি বলেন তো? স্থায়ী দাঁত। আমাদের 2 ধরনের দাঁত আছে, একটা হলো দুধ দাঁত এবং একটা কি দাঁত বলছি বলেন তো? স্থায়ী দাঁত। ঠিক আছে? এখন দেখেন দুধ দাঁত নিয়ে যদি আমি একটু আপনাদের সামনে কথা বলতে চাই, এটা হচ্ছে যে আপনার 1 বছর থেকে, কি বলছি, 1 বছর থেকে 6 বছরে উঠে। 1 বছর থেকে 6 বছরে উঠতেছে হচ্ছে আমাদের কি দাঁত? দুধ দাঁত। ঠিক আছে? এবং 6 বছর পর পড়তে থাকে। 6 বছর পর কি থাকতেছে? এই দাঁতগুলো হচ্ছে আমাদের পড়তে, দুধ দাঁতগুলো 1 থেকে 6 বছর পর্যন্ত উঠতেছে এবং 6 বছর পর হলো কি থাকতেছে বলেন তো? আমাদের পড়তে থাকতেছে। ঠিক আছে? এখন দেখেন দুধ দাঁত আমাদের কয়টা? অবশ্যই মাথায় রাখবেন, দুধ দাঁত হলো 20টা। দুধ দাঁত কয়টা? 20টা। ঠিক আছে? তো দুধ দাঁত যদি 20টা হয়, আমাদের কি হচ্ছে দেখেন, একটু আপনাদেরকে কথা বুঝাতে চাই, আমাদের এই একটার ওটা থাকবে 5টা, এই জায়গায় থাকতেছে 5টা, এই জায়গায় থাকবে 5টা, এই জায়গায় থাকতেছে কয়টা বলেন তো? 5টা। ঠিক আছে? এখন দেখেন তার মানে কি, এর যে সংকেতটা কি হবে? ইনসিসর লিখবেন, ক্যানাইন লিখবেন, প্রিমোলার লিখবেন, মোলার লিখবেন। ঠিক আছে? ইনসিসর আমাদের কয়টা থাকতেছে? 2টা। ক্যানাইন থাকতেছে কয়টা? 1টা। প্রিমোলার একটাও থাকতেছে না, এই জায়গায় 2টা থাকতে। আপনারা কিন্তু জানেন সংখ্যাটা, যদি 2 2 আর 1 3, 3 2 4 5, 5 যোগ 5 উপরে আসতেছে 10টা, নিচে আসতেছে 10টা, টোটাল কয়টা হচ্ছে? 20টা। তো পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় আমাদের দুধ দাঁতে, কোশ্চেনটা বুঝেন, দুধ দাঁতে আমাদের কোন ধরনের দাঁত থাকে না, অবশ্যই আপনাদেরকে অ্যান্সার করতে হবে যে দুধ দাঁতে প্রিমোলার দাঁত থাকে না। এই কথাটা ক্লিয়ার কিনা একটু সবাই মেহেরবানি করে কথা বলবেন। এই শখটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন। এই শখটা ক্লিয়ার কিনা সবাই কথা বলবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন পার্মানেন্ট টিথ, যাকে আমরা স্থায়ী দাঁত বলি। তো ব্যাপারটা হলো স্থায়ী দাঁতটা সম্পর্কে কি হবে মাথা রাখবেন যে দুধ দাঁত আপনার পড়ার পর, দুধ দাঁত পড়ার পর স্থায়ী দাঁত উঠে। দুধ দাঁত পড়ার পর আপনার কি হচ্ছে? স্থায়ী দাঁত উঠে। এই দুধ দাঁত পড়ার পর কি উঠতেছে? স্থায়ী দাঁত উঠে। ঠিক আছে? এখন দেখেন আমাদের পার্মানেন্ট টিথ, কেউ বলতে পারবেন দুধ দাঁতের সংখ্যা? আমি এই দেখেন দুধ দাঁতের সংখ্যা যদি 20টা হয়, তাহলে আপনারা বলেন তো পার্মানেন্ট টিথের সংখ্যা কয়টা? সবাই একটু কথা বলবেন। পার্মানেন্ট টিথ এর সংখ্যা কয়টা বলেন? পার্মানেন্ট টিথ এর সংখ্যা হলো 32টা। আমি আবার বলতেছি, স্থায়ী দাঁতের সংখ্যা কয়টা?
স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে 32টা। স্থায়ী দাঁতের সংখ্যা কয়টা? 32টা। তো এইটার এরকম করে যদি আমি যে শখ যদি আপনাদের সামনে অঙ্কন করি তাহলে কি দাঁড়াচ্ছে? এক পাশে দাঁড়াচ্ছে 8টা, এক পাশে দাঁড়াচ্ছে 8টা, এক পাশে 8টা, এক পাশে হলো কয়টা? 8টা। এবং এর যে সংকেতটা কি আছে? ইনসিসর আছে, ক্যানাইন আছে, প্রিমোলার আছে, মোলার আছে। ঠিক আছে? ইনসিসর কয়টা? 2টা। ক্যানাইন কয়টা? 1টা। প্রিমোলার কয়টা? 2টা। মোলার কয়টা? 3টা। মোলার কয়টা বলেন তো? 3টা। ঠিক আছে? মোলার কয়টা? 3টা। মোলার কয়টা? 3টা। ঠিক আছে? মোলার কয়টা? 3টা। ঠিক আছে? ক্লিয়ার কিনা কথা বলেন। এখন দেখেন আমি যদি একটু যদি আপনাদের সামনে কথা যদি বলি, একটু পর্যন্ত ক্লিয়ার কিনা কথা বলেন, তাহলে আপনারা, আমি কোশ্চেন করব, আপনারা সবাই কমেন্ট করে জানাই দিবেন। বলেন তো স্থায়ী দাঁতের সংকেত কি? সবাই কমেন্ট করেন, বলেন স্থায়ী দাঁতের সংকেত কি? সবাই কমেন্ট করে জানায় দেন, খাতার মধ্যে লিখবেন, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়। স্থায়ী দাঁতের সংকেত কি? I2 C1 P2 আর M3। দুধ দাঁতের সংকেত কি? I2 C1 P0 M2। দুধ দাঁতে কি দাঁত থাকে না আর স্থায়ী দাঁতে কি দাঁত থাকে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখেন যেটা কথা বলতেছিলাম, আপনারা আক্কেল দাঁতের নাম শুনছেন কি শুনেন নাই একটু কথা বলবেন। আক্কেল দাঁত কি বলছি? আক্কেল দাঁত, আক্কেল দাঁত, তাই না? যে দাঁতগুলাকে আমি কি দাঁত বলবো? ওয়াইসডম টিথ বলবো। কি বলবো? ওয়াইসডম টিথ বলি। কি দাঁত বলি? ওয়াইসডম টিথ। ঠিক আছে? নাম শুনছেন কি শুনেন না একটু কথা বলবেন। উজ্জ্বলরা সবার আগে অ্যান্সার করেছেন। হ্যাঁ, আক্কেল দাঁতের নাম শুনছেন কি শুনে একটু কথা বলেন। দেখেন আমি কিন্তু আক্কেল দাঁত বা ওয়াইসডম টিথ, তো ব্যাপারটা কি জানেন? এখন কোশ্চেন করতে ভাইয়া কেন আক্কেল দাঁতকে আপনি ওয়াইসডম বলছেন? ব্যাপারটা হলো আগেকার দিনে দেখা হতো যে যাদের আক্কেল দাঁত আছে তাদেরকে দ্বারা যে কোনো বিচার সালিশ এগুলো করা হতো। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমি কিন্তু একটা কথা কিন্তু বলছি, পূর্ণবয়স্ক অবস্থায় আচ্ছা শিল্পনা সাহা বলছে শুনছি, নওশিন স্বামী বলছে নওশিন আপনার কি আক্কেল দাঁত হয়েছে কি হয় নাই বলেন? যদিও আমার এখনও আক্কেল দাঁত হয় নাই। আচ্ছা দেখেন, তো আক্কেল দাঁত ওয়াইসডম টিথ। এখন দেখেন লাস্টে কিন্তু আমাদের মোলার দাঁত কয়টা ছিল? পূর্ণবয়স্ক অবস্থা মোলার দাঁত কিন্তু কয়টা ছিল বলেন তো? 3টা ছিল। ঠিক আছে? এখন দেখেন এখানে কিন্তু মোলার দাঁত 1 নম্বর মোলার দাঁত আছে, 2 নম্বর মোলার দাঁত আছে, 3 নম্বর কিন্তু আমাদের মোলার দাঁত আছে। দেখেন এই 3 নম্বর যে মোলার দাঁত, এই 3 নম্বর মোলার দাঁতটাকে আমরা কি বলতেছি বলেন তো? ওয়াইসডম টিথ বলি। 3 নম্বর মোলার দাঁত হলেই কিন্তু সে পূর্ণবয়স্ক মানুষে পরিণত হবে। ক্লিয়ার? আচ্ছা, একজন লিখেছে যে শেখ স্বপন নওশিন না ভাই। আচ্ছা ওকে, আচ্ছা নওশাদ, সরি নওশিন না ভাই, নওশাদ। ঠিক আছে, নওশাদ, ওকে, ভুল হবে না। ক্লিয়ার? তার মানে কি ওয়াইসডম টিথ হচ্ছে 3 নম্বর মোলার দাঁতকে আমরা কি বলবো বলেন তো? ওয়াইসডম টিথ বলবো। ঠিক আছে? ওকে, আচ্ছা একটু মধ্যে সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলেন। একটু মধ্যে সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমি পরের স্লাইডটাতে চলে আসতেছি, যেটা পরীক্ষার জন্য আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু কথা বলবো, স্লাইডটার দিকে মনোযোগ সহকারে দেখেন। দেখেন আমি যে কথাটা আলোচনা করব আপনাদের সামনে, এখন আমি আপনাদের সামনে আলোচনা করব লালা গ্রন্থি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যাকে আমরা কি বলি বলেন তো? স্যালাইভারি গ্ল্যান্ড বলি। ঠিক আছে? আচ্ছা, প্রথম কোশ্চেন হলো আপনাদের কাছে, বলেন তো লালা গ্রন্থিটা কোন জায়গায় থাকে? সবাই একটা কথা বলেন, লালা গ্রন্থিটা আসলে আমাদের কোন জায়গায় থাকে? অবশ্যই মাথা রাখবেন, লালা গ্রন্থিটা আমাদের মুখ গহ্বরের 2 পাশে লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থিটা কোথায় থাকতেছে? মুখ গহ্বরের 2 পাশে লালা গ্রন্থি থাকতেছে। তো লালা গ্রন্থি আসলে আমাদের কয় জোড়া লালা গ্রন্থি আছে? অবশ্যই মাথা রাখবেন 3 জোড়া লালা গ্রন্থি আছে, বা 6টা আমাদের কি আছে? লালা গ্রন্থি আছে। ভালো কথা। তো লালা গ্রন্থি থেকে যে রসটা বের হচ্ছে তাকে আমরা লালা রস বা কি বলি বলেন তো? স্যালাইভারি জুস বলি। লালা রস বা কি বলতেছি? স্যালাইভারি জুস বলি। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন লালা গ্রন্থিটা কি? লালা গ্রন্থি, আচ্ছা লালা গ্রন্থি, হ্যাঁ গ্রন্থি মানে কি কথাটা বুঝেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়, যদিও এটা কিন্তু আমাদের আজমল স্যারের বইতে নেয়, আমি আলিম স্যারের বই থেকে খুব সুন্দর করে স্লাইডটা আমি তুলে দিছি। যে কোশ্চেনটা আমাদের পরীক্ষার মধ্যে আসে সেটা হচ্ছে লালা গ্রন্থি। গ্রন্থি তো 2 ধরনের হয়, তাই না? গ্রন্থি কিন্তু আমাদের 2 ধরনের হয়, হয় আপনার অন্তঃক্ষরা গ্রন্থি হবে, আর না হলে কি হবে বলেন তো ভাই? বহিঃক্ষরা গ্রন্থি হবে। কোশ্চেন হলো লালা গ্রন্থি এটা কি বহিঃক্ষরা গ্রন্থি নাকি
অন্তঃক্ষরা গ্রন্থি, দেখেন খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি, এটা একটা বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থিগুলো সবসময় স্বনালীযুক্ত গ্রন্থি হয়, মানে কি নালীযুক্ত গ্রন্থি হয়। তার মানে কি এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন থেকে কিন্তু আমাদের তিনটা কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন হলো লালা গ্রন্থি কয়টা? 3 জোড়া। সবাই কমেন্ট করেন, আমি কোশ্চেন করবো, আপনারা কিন্তু খাতায় লিখবেন, কমেন্ট করেন, বলেন লালা গ্রন্থি কয়টা? 6টা। পরীক্ষার মধ্যে কোশ্চেন লালা গ্রন্থি নিঃসৃত কি হচ্ছে? লালারস। লালা গ্রন্থি এটা একটা কি গ্রন্থি? সবাই কমেন্ট করবেন, বহিঃক্ষরা গ্রন্থি বা কি গ্রন্থি বলেন তো? নালীযুক্ত গ্রন্থি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, আমি যে আপনাদেরকে বললাম লালা গ্রন্থি 3টা, কি কি আসতেছে? প্যারোটিড লালা গ্রন্থি, তারপর সাবমেন্ডিবুলার গ্রন্থি, এবং কি আছে বলেন তো? সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সবাই একটু লক্ষ্য করবেন, প্যারোটিড গ্রন্থি প্রথমে কি নিয়ে আলোচনা করতেছি বলেন তো? প্যারোটিড গ্রন্থি। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করুন। প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি আমাদের কোথায় অবস্থান করতেছে? কানের নিচে অবস্থান করতেছে। কোথায় অবস্থান করতেছে? কানের নিচে অবস্থান করতেছে। দেখেন, আমি যদি বলি এই ক্লাস করতে সবাই আসে, নাহলে কিন্তু একেবারে প্যারোটিড গ্রন্থির মধ্যে বসাই দিব যদি বলি। তার মানে কি ভাইয়া কি বলছে? প্যারোটিড কোথায় অবস্থান করতেছে? কানের নিচে। বলে না কানের নিচে চটকানা দিব, ক্লাসে আসিস না কেন, বলে না? তো যাই হোক, তো কানের নিচে কোন গ্রন্থি অবস্থান করতেছে? সবাই কমেন্ট করেন তো। কানের নিচে হলো প্যারোটিড গ্রন্থি অবস্থান করতেছে। তো একটি করে 2টি প্যারোটিড গ্রন্থি অবস্থান করতেছে। ভালো কথা, কোশ্চেনটা বুঝেন। প্যারোটিড গ্রন্থির নালীর নাম কি? কোশ্চেনটা দেয়, প্যারোটিড গ্রন্থি যে নালীর নাম হচ্ছে প্যারোটিড ডাক্ট বা ডাক্ট অফ স্টেনসেন, উন্মুক্ত হয়। প্যারোটিড গ্রন্থি যে নালী আছে সে নালীটা প্যারোটিড ডাক্ট বা ডাক্ট অফ স্টেনশন। আচ্ছা, এবং দ্বিতীয় ঊর্ধ্বমূলা দাঁতের বিপরীতে যা মামস ভাইরাসের আক্রমণ হয়। আমি একটু যদি বলি, কথাটা বুঝেন। প্যারোটিড গ্রন্থি যদি আমাদের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, কি বললাম? প্যারোটিড গ্রন্থি যদি কি দ্বারা আক্রান্ত হচ্ছে? ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তাহলে যে রোগটা হবে সে রোগটার নাম হচ্ছে আমাদের মামস। অনেকের কিন্তু আমাদের মামস হয়েছে। আপনারা কারা কারা মামস রোগটা নামের সাথে জড়িত বা জড়িত না? মামস এমন একটা রোগ, দেখবেন যে এই জায়গায় হইলে আমাদের কি হয় বন্ধু? ফুলে যায়, তাই না? তার মানে মামস কোন গ্রন্থিতে ভাইরাসের আক্রমণের কারণে হচ্ছে? প্যারোটিড, সাবমেন্ডিবুলার নাকি সাবলিঙ্গুয়াল? অবশ্যই মাথা রাখবেন, ভাইরাস দ্বারা যদি আমাদের প্যারোটিড লালাগ্রন্থি আক্রান্ত হয় তখন আমাদের এই স্লাইডটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বল। আমি কিন্তু একেবারে ভাই বিলিভ ইট আর নট, এই স্লাইডের বাইরে এই টপিকস থেকে কোনোদিন কোনো আসেনি এবং আসবেও না। ক্লিয়ার? ওকে, আচ্ছা পরে আমি চলে আসতেছি সাবমেন্ডিবুলার গ্রন্থি। তো এখন দেখেন, তো এই সাবমেন্ডিবুলার, সাব মানে কি? নিচে। সাব মানে কি? নিচে। সাব মানে কি? নিচে। তাহলে সাবমেন্ডিবুলার মানে কি? মেন্ডিবলের নিচে সে অবস্থান করতেছে, এবং এর নালীর নাম কি? ডাক্ট অফ হোয়াটথর্ন। ঠিক আছে। আর সাবলিঙ্গুয়ালের নাম কি? ডাক্ট অফ রিভিনাস। এগুলো কিন্তু আমাদের স্পেশালি জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, না টনসিল ফুলসে আমরা এটা বলি না, টনসিল জিনিস আলাদা, টনসিল জিনিসটা আলাদা ভাই। এগুলো জিনিসটা আপনার গুবলাবেন না, কারণ মেডিকেলটা আমার বায়োলজি অনেক ব্যাপার আছে। টনসিল জিনিসটা আলাদা, মামস জিনিসটা আলাদা। মামস আপনার সর্বসা করলে এই জায়গাটা একেবারে ফুলে যায়, হ্যাঁ ফুলে যায়, প্রচণ্ড ব্যথা করে। টনসিল আলাদা, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে যেটা বলতেছিলাম, সাবমেন্ডিবুলার দেখেন এর যে নালীর নামটা কি? ডাক্ট অফ হোয়াটথর্ন, এবং এটা জিহ্বার ফ্রেনুলামের দুই পাশে থাকতেছে, ঠিক আছে। এবং সাবলিঙ্গুয়ালের যে নালীর নাম কি বলেন তো? ডাক্ট অফ রিভিনাস। একটু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং খাতার মধ্যে লেখেন সাবমেন্ডিবুলারের নালীর নাম কি। আমি লিখে দিচ্ছি, আমার সাথে সবাই খাতার মধ্যে লেখেন। দেখেন, সাবমেন্ডিবুলারের নালীর নাম হচ্ছে ডাক্ট অফ হোয়াটথর্ন। ডাক্ট অফ হোয়াটথর্ন, এটা আলিম স্যারের বইতে আসে, জাহাঙ্গীরনগরের কোশ্চেনটাতে খুব পছন্দ করে। সাবলিঙ্গুয়ালের নালীর নাম কি? সবাই খাতার মধ্যে লিখবেন এবং কমেন্ট করবেন। কি বললাম? ডাক্ট অফ রিভিনাস। ডাক্ট অফ রিভিনাস। আমি একটু যদি ব্যাকআপ করি, যদি বলি
প্যারোটিডের নালীর নাম কি? প্যারোটিড ডাক্ট বা ডাক্ট অফ এক্সটেনশন। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কিনা সবাই একটা কথা বলবেন, কোথায় মুক্ত হয়? আচ্ছা এখন দেখেন সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। ওকে, এখন দেখেন দেখেন এখন আমি লালারস নিয়ে আমি একটু আপনাদের সামনে কথা বলতে চাই। কিন্তু কথা বলতে চাই বলেন তো? লালারস নিয়ে আমি একটু আপনাদের সামনে কথা বলতে চাই, লালারস নিয়ে একটু আপনাদের সামনে কথা বলতে চাই। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। দেখেন এখন আমি আপনাদের সামনে কিনে কথা বলবো, লালারস নিয়ে কথা বলবো, ঠিক আছে? লালারসে কিছু ইনফরমেশনের কথা বলতে, আসলে আমাদের পরীক্ষার জন্য আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখেন লালারস নিয়ে একটু কথা বলতে চাই। কিনে কথা বলতে চাই? লালারস নিয়ে কথা বলতে চাই। এখান থেকে কিছু ইনফরমেশন হচ্ছে পরীক্ষার মধ্যে দেয়, সবাই খাতা কলম নিয়ে লেখার চেষ্টা করেন। দেখেন লালারসে প্রথমে হচ্ছে যে একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু পরিমাণে লালা ক্ষরণ করে, তার মানে দৈনিক ক্ষরণ কতটুকু, একটা পয়েন্ট থেকে কোশ্চেন দেয়। আমি জাস্ট পয়েন্টগুলোর দিকে ফোকাস দিব যে কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে দেয়। একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু পরিমাণে লালা ক্ষরণ করে বা ডেইলি সেক্রেশন কত হচ্ছে, অবশ্যই মাথায় রাখবেন। কেউ কি কমেন্ট করতে পারবেন? একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু পরিমাণে লালা ক্ষরণ করে, অবশ্যই মাথায় রাখবেন। একজন সুস্থ মানুষ প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার, অথবা আমি যদি লিটারে কনভার্ট করি 1.2 লিটার থেকে 1.5 লিটার সে লালা সে কী করতেছে বলেন তো? ক্ষরণ করতেছে। সুস্থ মানুষ প্রতিদিন 1.2 থেকে 1.5 লিটার লালা সে ক্ষরণ করে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন যে কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয়, মুখ শুকিয়ে ফেটে যাওয়াকে, যদি লালা ক্ষরণটা ঠিকমতো না হয় তাহলে কি হবে? মুখটা শুকিয়ে কি হবে? ফেটে যাবে। মুখ শুকিয়ে কি হবে? ফেটে যাবে। এই যে লালা ক্ষরণটা যদি ঠিকঠাক মতো না হয়, মুখ শুকিয়ে যদি ফেটে যায়, তাকে আমরা কি বলবো? জেরোস্টোমা বলবো। কি বলবো? জেরোস্টোমা। কি বলবো? জেরোস্টোমা। এই পয়েন্টটা কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি আবার বলতেছি, সবাই একটু কমেন্ট করবেন, একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু লালা ক্ষরণ করতেছে? ঠিকঠাক মতো লালা ক্ষরণ না হলে মুখ শুকিয়ে ফেটে যায়, লালা ক্ষরণটা যদি কমে যায় সে রোগটাকে আমরা কি বলবো? সবাইটা কমেন্ট করেন, জেরোস্টোমা। সবাই কমেন্ট বক্সে লেখায় দেন কি লেখছি বলেন তো? জেরোস্টোমা। কি বলছি? এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর বলেন বা যারা মেডিকেলের পরীক্ষা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি বললাম? জেরোস্টোমা, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এখান থেকে আরও কিছু কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দেয়। লালারসের পিএইচ কত? এই পিএইচ থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। কার পিএইচ বলছি বলেন তো? লালারসের পিএইচ পরীক্ষার মধ্যে দেয়। কি বলছি? লালারসের পিএইচ পরীক্ষার মধ্যে দেয়। আমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় লালারসে পানির পরিমাণ কত। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের দেয় ভাই। লালারসের পিএইচ কত, লালারসের পানির পরিমাণ কত, হ্যাঁ লালারসের পিএইচ কত, তারপর কি বলছি? লালারসে হচ্ছে পানির পরিমাণ কত, তারপর হচ্ছে আমাদের লালারসে কি কি ধরনের এনজাইম থাকে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। লালারসের পিএইচ কত, লালারসের পানির পরিমাণ কত, লালারসের হচ্ছে আমাদের হচ্ছে এনজাইম কত, ঠিক আছে? লালারসে কি ধরনের পিচ্ছিলকারক পদার্থ থাকে, লালারসে কি ধরনের পিচ্ছিলকারক পদার্থ থাকে, লালারসে কি ধরনের কি থাকে বলেন তো? পিচ্ছিলকারক পদার্থ থাকে। এবং লালারসে কি থাকে বলেন তো? আমাদের কি ধরনের ব্যাকটেরিয়া ধ্বংসকারী জিনিস থাকে? লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী কি থাকে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি। আমি একটা একটা করে পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সবাই একটু কথা বলবেন। দেখেন প্রথম কোশ্চেনের অ্যান্সারটা যদি দেই, সবাই একটু কমেন্ট করেন তো লালারসের পিএইচ কত। আমি বলে দিচ্ছি লালারসের পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4,
লালসের পিএইচ কত? সবাই খাতার মধ্যে লেখেন, সবাই খাতার মধ্যে লেখেন, কমেন্ট করেন, মুখস্থ করেন। লালসের পিএইচ কত? 6.2 থেকে 7.4। ধন্যবাদ। লালসের পিএইচ হলো, হ্যাঁ লালসের পিএইচ 6.2 থেকে 7.4। লালরসে পানির পরিমাণ কতটুকু, এগুলোই কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। লালরসের পানির পরিমাণ হচ্ছে 95.5%, 95.5% থেকে 99.5%। এটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্ব। লালরসের পানির পরিমাণ কত? 95.5% থেকে 99.5%। ঠিক আছে। লালারসে কয়টা এনজাইম থাকে? অবশ্যই মাথায় রাখবেন, লালারসে দুটা এনজাইম থাকে। ভাই কি কি এনজাইম থাকে? লালারসে দুটা এনজাইম থাকে। মনে রাখার সূত্রটা হলো টম। কেন এই জায়গায় টম? কেন এই জায়গায় টায়ালিন এনজাইম থাকে, এবং এই জায়গায় কি এনজাইম থাকে বলেন তো? মল্টেস এনজাইম থাকে। টায়ালিন এনজাইম থাকে এবং কি এনজাইম থাকতেছে বলেন তো? মল্টেস হচ্ছে এনজাইম থাকে। ঠিক আছে। এবং লালারসে যে পিচ্ছিলকারক পদার্থ থাকে, লালারসে যে পিচ্ছিলকারক পদার্থ থাকে, অবশ্যই মাথায় রাখবেন, আজমল স্যারের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, লালারসে মিউসিন নামক পিচ্ছিলকারক পদার্থ থাকে। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী কি থাকে? অবশ্যই মাথায় রাখবেন, লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী লাইসোজাইম নামক এনজাইম থাকে। লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী লাইসোজাইম নামক কি থাকে বলেন তো ভাই? এনজাইম থাকে। লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী লাইসোজাইম নামক কি থাকে বলেন তো? এনজাইম থাকে। ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু এই কয়টা জিনিস আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু কথা বলেন, সবাই বলেন লালার পিএইচ কত, পানির পরিমাণ কত, কি এনজাইম থাকে, লালারসে কি ধরনের পিচ্ছিলকারক পদার্থ থাকে, লালারসে কি ধরনের ব্যাকটেরিয়া ধ্বংস, এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, টায়ালিন, এই জায়গায় কিন্তু টায়ালিন টম, আমি কিন্তু একটা কথা বলছি, দেখেন সবাই একটু লক্ষ্য করেন, আমি কিন্তু একটা কথা বললাম যে লালারসে দুটি এনজাইম থাকে। মনে রাখার সূত্রটা কি বলছি? টম। কেন? এই জায়গায় টায়ালিন আছে, তাই না? কি আছে? টায়ালিন। টায়ালিন, টায়ালিনের ইংলিশ নামটাও কিন্তু জানতে হবে। টায়ালিন, টায়ালিন, পিটা কিন্তু আমাদের এখানে সাইলেন্ট। টায়ালিন। ঠিক আছে। টায়ালিন আর হচ্ছে মল্টেস। ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ওকে, ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ওকে, ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি একটু আপনাদের সামনে কথা বলি, পাকস্থলী থেকে মলাশয় পর্যন্ত অঙ্গসমূহের 4টা লেয়ার, বা আমাদের পাকস্থলী থেকে মলাশয় পর্যন্ত কি বললাম? পাকস্থলী, পাকস্থলী থেকে পাকস্থলী থেকে মলাশয়। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় পাকস্থলী থেকে মলাশয় পর্যন্ত, পাকস্থলী থেকে মলাশয় পর্যন্ত কয়টা স্তর থাকে বলেন? পাকস্থলী থেকে মলাশয় পর্যন্ত আমাদের 4টা স্তর থাকে। পাকস্থলী থেকে মলাশয় পর্যন্ত কয়টা স্তর থাকে কথা বলেন? পাকস্থলী থেকে মলাশয় পর্যন্ত 4টি লেয়ার বা স্তর থাকে। ঠিক আছে, 4টি লেয়ার বা স্তর থাকে। তো আমি যদি পাকস্থলী থেকে মলাশয় পর্যন্ত যদি বাইরে থেকে ভিতরের স্তরগুলো যদি কথা বলি, বাইরে থেকে, সবাই একটু বুঝবেন ঠান্ডা মাথায়, বাইরে থেকে ভিতরে যে স্তরগুলো আমাদের আছে সেগুলো যদি একটু কথা যদি বলি, দেখেন বাইরে থেকে ভিতরে যে স্তরগুলো আছে সেই স্তরের নামগুলোকে দেখেন। স্তরগুলোর নাম আছে আমাদের সেরোসা আছে। কি আছে? সেরোসা, সেরোসা। ঠিক আছে। তারপর আমাদের কি আছে? মাসকিউ, সেরোসা, মাসকিউলারিস, সেরোসা। তারপর কি আছে? মাসকিউলারিস, মাসকিউলারিস এক্সটার্না, মাসকিউলারিস এক্সটার্না, মাসকিউলারিস এক্সটার্না। তারপর কি আছে? সাবমিউকোসা, 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 সাবমিউকোসা। হ্যাঁ, এরপর আমাদের কি আছে বলেন তো? সাবমিউকোসা। এরপর আমাদের কি আছে? মিউকোসা, সাবমিউকোসা, এবং কি আছে? মিউকোসা। এগুলা হচ্ছে আমাদের পাকস্থলী থেকে যে 4টা লেয়ার আছে, সেরোসা, মাসকিউলারিস এক্সটার্না এবং সাবমিউকোসা এবং মিউকোসা। এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক অনেক বেশি হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই যে
এই টার্মটা পড়তে গেলে আমাদের একটা বিশেষ টার্ম সম্পর্কে একটু ভালো করে জানতে হবে। সেই টার্মটার নাম হচ্ছে পেরিস্টালসিস। কি বলছি বলেন তো? পেরিস্টালসিস। এই টার্মটাকে শুনছেন কে শুনে না, কথা বলেন তো। পেরিস পেরিস পেরিস্টালসিস, পেরিস্টালসিস এটা আসলে কি, কেউ বলতে পারবেন? পেরিস্টালসিস নাম কি শুনছেন কে শুনে না, এই কথাটা বলেন। পেরিস্টালসিসটা কি? আচ্ছা, পেরিস্টালসিসটা হচ্ছে যে পাকস্থলীতে 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 যে সংকোচন প্রসারণ ক্রিয়া হয়, পাকস্থলীতে যে সংকোচন প্রসারণ পাকস্থলীতে যে সংকোচন প্রসারণ ক্রিয়া হয়, পাকস্থলীতে যে সংকোচন প্রসারণ ক্রিয়া হয় সে ঘটনাটাকে আমরা কি বলবো বলেন তো? পেশে। কারণ দেখবেন আপনারা পাকস্থলীতে বিশেষ ধরনের একটা ক্রিয়া সংঘটিত হয়, সেটাকে আমরা কি বলবো বলেন তো? পেরিস্টালসিস প্রক্রিয়া বলবো। সেই প্রক্রিয়া আমরা কি বলবো? পেরিস্টালসিস প্রক্রিয়া বলবো। আমি কিন্তু এখানে জাস্ট দুটা কথা বলছি, পাকস্থলী স্তর কয়টা এবং পাকস্থলীতে যে সংকোচন প্রসার সেটাকে আমরা কি বলবো? পেরিস্টালসিস। ওকে, আচ্ছা এখন দেখেন আমি আপনাদের সামনে আলোচনা করব গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? গ্যাস্ট্রিক গ্রন্থি। একটু যদি কথা যদি বলি, গ্যাস্ট্রিক গ্রন্থি আপনারা এটাকে নাম শুনছেন? এই কথা বলেন, গ্যাস্ট্রিক গ্রন্থির নাম শুনছেন কি শুনেন? এটা কথা বলেন, ওটা পানি খাই। এতটুকু পর্যন্ত যা পড়লাম ক্লিয়ার কিনা সেটা কথা বলেন। গ্যাস্ট্রিক গ্রন্থি শুনেছেন কিনা সবাই কথা বলেন। সবাই একটু কথা বলবেন, যারা ক্লাস করতেছেন কথা বলেন। ওকে, আচ্ছা শ্রীপনা সাহা। আচ্ছা যাই হোক, গ্যাস্ট্রিক গ্রন্থি। তো প্রথম কোশ্চেন দেখেন, সবাই লক্ষ্য করেন ভাই। আচ্ছা, পাকস্থলী স্তর কিন্তু আমি কিন্তু বেশ কটা কিন্তু স্তর বলছি, তাই না? কি কি বলছি? সেরোসা, মাস্কুলাস মিউকোসা, সাব মিউকোসা, মিউকোসা বলছে। ভালো কথা। কোশ্চেন হলো যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাকস্থলীর কোথায় অবস্থান করে বলেন তো? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাকস্থলীর কোথায় অবস্থান করে? সবাই কথা বলেন। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাকস্থলীর কোথায় অবস্থান করে? অবশ্যই মাথা রাখবেন, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হচ্ছে পাকস্থলীর কোনটাতে অবস্থিত? মিউকোসাতে অবস্থিত। ভালো কথা। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে জুসটা বের হচ্ছে সেটাকে আমরা কি বলবো? সবাই বলেন। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রসটা বের হয় সে রসটাকে আমরা কি বলবো? সবাই বলেন। সে রসটাকে আমরা গ্যাস্ট্রিক জুস বলবো। ভালো কথা। তো গ্যাস্ট্রিক জুস কতটুকু ক্ষরণ হয়? 2000 মিলিলিটার বা 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। এবং গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কতটুকু? 99.45%। দেখেন আপনারা, আমি কিন্তু এর আগে কিন্তু আমি আপনাদেরকে পড়াইছি, একটু লক্ষ্য করেন সবাই। এখানে কিন্তু খুব সুন্দর করে আমি আপনাদের আরেকটা জিনিস পড়াইছিলাম, দেখেন এই যে দেখেন, দেখাচ্ছি দাঁড়ান। এখানে কিন্তু আমি আপনাদের এই জিনিসটা দেখেন একটু আপনারা। এই যে এখানে যেটা বলতেছিলাম যে লালা রসে প্রতিদিন ক্ষরণ হচ্ছে কত? 1200 থেকে 1500 মিলিলিটার। ভুল করা যাবে না। কিন্তু কিন্তু কি বললাম? এই জায়গায় আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি দেখেন, এই জায়গায় গ্যাস্ট্রিক গ্রন্থি প্রতিদিন কতটুকু ক্ষরণ হচ্ছে? 2000 মিলিলিটার বা হচ্ছে 2 লিটার। ভালো কথা। গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কতটুকু? একদমই অ্যাবসলিউটলি কোনো 99.45% কোনো ভুল করা যাবে না। কত বলছে সবাইটা কমেন্ট করেন, বলেন গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণটা কত? 99.45%। ভালো কথা। পরীক্ষার মধ্যে কোশ্চেন যদি দেয় গ্যাস্ট্রিক গ্রন্থিতে কত ধরনের কোষ আছে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। কি বললাম? গ্যাস্ট্রিক গ্রন্থিতে কত ধরনের কোষ আছে? অবশ্যই মাথায় রাখবেন, গ্যাস্ট্রিক গ্রন্থিতে 4 ধরনের কোষ থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রে ভাই। কি বলছি? গ্যাস্ট্রিক গ্রন্থিতে কত ধরনের কোষ থাকে? 4 ধরনের কোষ থাকে। ভালো কথা। দেখেন গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমাদের যে 4 ধরনের যে কোষ থাকে, সে 4 ধরনের কোষগুলা মনে রাখার সূত্র হলো MOZH।
এ মজা, মজা, ঠিক আছে। গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমাদের 4 ধরনের মজা। মজা কেন ভাই? এই জায়গায় কি কোষ আছে? আমাদের মিউকাস কোষ আছে। এই জায়গায় আমাদের অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ আছে। এই জায়গায় আমাদের জাইমোজেনিক বা চিপ কোষ আছে। এই জায়গায় কি বলছি? জাইমোজেনিক বা চিপ কোষ আছে, ঠিক আছে। এবং এই জায়গায় আমাদের কি কোষ আছে বলেন তো? আর্জেন্টাফাইন কোষ আছে। কি কোষ আছে? আর্জেন্টাফাইন কোষ আছে। কি কোষ আসছে? আর্জেন্টাফাইন আমাদের কোষ আসছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে আমি যদি একটু কথা বলি, গ্যাস্ট্রিক গ্রন্থিতে আমাদের 4 ধরনের কোষ আছে। মিউকাস কোষ, অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ, জাইমোজেনিক কোষ বা চিপ কোষ এবং আর্জেন্টাফাইন কোষ। খুব ভালো কথা। মিউকাস কোষ থেকে কি ক্ষরণ হচ্ছে? মিউকাস ক্ষরণ হচ্ছে। অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে কি ক্ষরণ হচ্ছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হচ্ছে। জাইমোজেনিক কোষ থেকে আমাদের কি ক্ষরণ হচ্ছে? পেপসিনোজেন, প্রোরেনিন, গ্যাস্ট্রিক লাইপেস, জিলাটিনেস ক্ষরণ হচ্ছে। এবং আর্জেন্টাফাইন কোষ থেকে কি ক্ষরণ হচ্ছে? সেরোটোনিন ক্ষরণ হচ্ছে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কোশ্চেনটা করবো, সবাই এটা কমেন্ট করেন। বলেন তো মিউকাস কোষ থেকে কি ক্ষরণ হয়? সবাই এটা কথা বলবেন। মিউকাস কোষ থেকে কি ক্ষরণ হচ্ছে? মিউকাস কোষ থেকে মিউকাস ক্ষরণ হচ্ছে। এটা হলো এক ধরনের বিশেষ ধরনের পিচ্ছিল তরল পদার্থ। অক্সিনটিক কোষ থেকে কি ক্ষরণ হচ্ছে? HCl ক্ষরণ হচ্ছে। কি ক্ষরণ হচ্ছে? HCl ক্ষরণ হচ্ছে, যে কি করে? পাকস্থলীর পরিবেশটাকে অম্লীয় রাখে। HCl এর আমাদের পিএইচ কত? 2 থেকে 3। জাইমোজেনিক কোষ বা চিপ কোষ, এখান থেকে পেপসিনোজেন, প্রোরেনিন ক্ষরণ হয়, গ্যাস্ট্রিক লাইপেস ক্ষরণ হয়, জিলাটিনেস ক্ষরণ হয়। এবং আর্জেন্টাফাইন কোষ থেকে কি ক্ষরণ হচ্ছে বলেন তো? সেরাটোনিন ক্ষরণ হয়। এই স্লাইডটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন? ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু যদি কথা বলি, একটু যদি আপনাদের সামনে কথা বলি, বলেন। আচ্ছা, সবাই একটু বুঝেন, হ্যাঁ, না বুঝলে কিন্তু হবে না, কারণ এই কোশ্চেনগুলো দেয়। আচ্ছা বলেন তো, খাদ্যদ্রব্য বা যে কোনো খাবারটা কয় জায়গায় পরিপাক হয়? বলেন তো। এই যে আপনি আমিষ খাইলেন, এই যে আপনি যে কি খাইলেন? কার্বোহাইড্রেট খাইলেন, ফ্যাট খাইলেন না? তো এই খাবারটা টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটার মধ্যে, হ্যাঁ, কয় জায়গায় আসলে আমাদের পরিপাক হচ্ছে? আমি যে একটু যদি কথা বলি, বেসিক জিনিসগুলো বুঝেন। খাবারটা আমাদের 3 জায়গার বাইরে কিন্তু কোথাও কিন্তু আমাদের পরিপাক হবে না। 3টা জায়গার নাম কি দেখেন? একটা নাম হচ্ছে মুখ গহ্বর, ভালো কথা। তারপর কি আছে? পাকস্থলী, মুখ গহ্বর, পাকস্থলী, এবং আরেকটা কি আছে বলেন তো? মুখ গহ্বর, পাকস্থলী এবং হলো ক্ষুদ্রান্ত। মুখ গহ্বর, পাকস্থলী, এই তিনোটার বাহিরে কোনো জায়গায় কিন্তু আমাদের খাবারটা পরিপাক হবে না। পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় কোন জায়গায় খাদ্যদ্রব্য পরিপাক হয় না, দিল যে মুখ গহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, যকৃত, অবশ্যই এগুলো বেসিক জিনিস, তা কোথাও নাই, বুঝতে হবে। এটা কোশ্চেন দেয়। আমাদের যাই খাই না কেন আমাদের 3 জায়গায় কিন্তু খাবারটা ভাই পরিপাক হচ্ছে। এই 3 জায়গার বাইরে ছাড়া কোথাও হচ্ছে, হয় মুখ গহ্বরে হবে, না হলে পাকস্থলীতে হবে, না হলে আমাদের কোথায় হচ্ছে বলেন তো? ক্ষুদ্রান্তে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি একটু কথা বলি আপনাদেরকে,
আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলছি তিনটা অংশ বা তিনটা জায়গা থেকে আমাদের খাবারটা পরিপাক হচ্ছে। কোথায় পরিপাক হচ্ছে? মুখ গহ্বরে। ভালো কথা, মুখ গহ্বরে, তাই না? তো মুখ গহ্বরে আমাদের মুখ গহ্বর থেকে যে রসের মাধ্যমে খাবারটা পরিপাক হচ্ছে সে রসটার নাম কি বলেন তো? লালারসের মাধ্যমে খাবারটা কি হচ্ছে বলেন তো? পরিপাক হচ্ছে। আচ্ছা, কেউ কি আপনারা বলতে পারবেন পাকস্থলীতে এমন কোন রস আছে যে রসের এনজাইমের দ্বারা খাবারগুলো পরিপাক হচ্ছে? কেউ এনিওয়ান অ্যান্সার করেন। পাকস্থলীতে কোন রসের মাধ্যমে বলেন তো? আমি কোশ্চেন অ্যান্সার করবো না, বলেন। মানে মুখ গহ্বরের লাল রসের মধ্যে এনজাইম থাকে, ওই এনজাইমের মাধ্যমে আমাদের মুখ গহ্বরের খাবারটা ভাঙতেছে। ভালো কথা। পাকস্থলীতে কোন রস আছে? কোশ্চেনটা বুঝেন। পাকস্থলীতে কোন রস আছে যে রসের মাধ্যমে খাবারটা ভাঙতেছে? বলেন। পাকস্থলীতে কোন রস আছে যার মাধ্যমে খাবারটা ভাঙতেছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। পাকস্থলীতে যে রসটা আছে সে রসটার নাম হচ্ছে ভাই আমাদের গ্যাস্ট্রিক রস। পাকস্থলীতে যে রসটা আছে সে রসটার নাম কি? গ্যাস্ট্রিক রস। আমাদের যে গ্যাস্ট্রিক হয় আমরা বলি না, গ্যাস্ট্রিক কি মাথায় হয়? গ্যাস্ট্রিক কি কিডনিতে হয়? গ্যাস্ট্রিক কি হৃৎপিণ্ডে হয়? গ্যাস্ট্রিক কি যকৃতে হয়? নাকি গ্যাস্ট্রিক পাকস্থলীতে হয়? ডেফিনেটলি গ্যাস্ট্রিক পাকস্থলীতে হয়। আর পাকস্থলীতে যে রস থাকে সে রসটার নাম কি বলেন? গ্যাস্ট্রিক রস। ঠিক আছে? আচ্ছা, আর আমি বলছি যে ক্ষুদ্রান্ত। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষুদ্রান্ত আমি পরে লিখতেছি, একটু দেখেন আপনারা। মুখ গহ্বর, পাকস্থলী, একটা কি বলছি বলেন তো? ক্ষুদ্রান্ত। আচ্ছা, এই ক্ষুদ্রান্তে যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেই, ক্ষুদ্রান্তে কত ধরনের রস থাকে একটু কথা বলেন তো আপনারা। এরকম বেসিক কথা কোশ্চেনগুলো দেয়। ক্ষুদ্রান্তে কত ধরনের রস আছে বলেন। কেউ বলতে পারবেন কিনা? আমি কোশ্চেন অ্যান্সারটা দিব না, আপনার অ্যান্সার করেন। বলেন, ক্ষুদ্রান্তে কত ধরনের রস আছে? বলেন, ক্ষুদ্রান্তে কত ধরনের রস আসে? বলেন, বলেন, ক্ষুদ্রান্তে কত ধরনের রস আছে? ক্ষুদ্রান্তে কত ধরনের রস আছে? ক্ষুদ্রান্তে কত ধরনের রস? সবাই একটা কথা বলেন তো, ক্ষুদ্রান্তে কত ধরনের রস আছে? দেখেন, মাথায় রাখবেন ভাই, ক্ষুদ্রান্তে 1 2 3 তিন ধরনের রস আছে। ক্ষুদ্রান্তে কত ধরনের রস আছে? 3 ধরনের রস আছে। কি কি রস আছে দেখেন। ক্ষুদ্রান্তে আমাদের অগ্নাশয় রস আছে, ঠিক আছে? তারপর কি আছে? আন্তিক রস আছে, এবং একটা কি রস আছে বলেন তো? পিত্ত রস আছে। এই পরীক্ষার মধ্যে কোশ্চেন দেখেন, এগুলো তো বুঝেন। মুখ গহ্বরে কি রস আছে? লালা রস আছে। ভালো কথা। পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস আছে। ভালো কথা। ক্ষুদ্রান্তে কয় ধরনের রস আছে? 3 ধরনের রস আছে। কি কি? কি কি বলেন তো? অগ্নাশয় রস, আন্তিক রস এবং পিত্ত রস। আচ্ছা, কেউ কি বলতে পারবেন, আমরা এখানে রস তো লালা রস পড়লাম, গ্যাস্ট্রিক রস পড়লাম, তারপরে অগ্নাশয় রস পড়লাম, আন্তিক রস পড়লাম, পিত্ত রস পড়লাম। কোশ্চেনটা বুঝেন। যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, বলেন তো কোন রসে এনজাইম নাই? কোন রসে এনজাইম নাই? একেবারে বেসিক পড়াচ্ছি আমি, কারণ এগুলো না বুঝলে অ্যান্সার করতে পারেন। কোন রসে এনজাইম নেই বলেন। এখানে যে এতগুলো রস পড়াইলাম, লালা রস, তারপর কি বলেন তো? গ্যাস্ট্রিক রস, অগ্নাশয় রস, আন্তিক রস, পিত্ত রস। আপনারা বলেন কোন রসে এনজাইম নেই? দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন। যদি দেখি যে আপনারা কেউ অ্যান্সার করতে পারেন না, বুঝবো যে আমার বাচ্চা কাচ্চারা আপনারা প্রো। দেখি বলেন কোন রসে এনজাইম নাই। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর 2 বার দিয়েছিল, অনেকে টক্কা খায় গেছে, কিন্তু যারা অদম্য ব্যাচে ভর্তি ছিল তারা কিন্তু অ্যান্সার করতে পারছেন। তো বলেন কোন রসে এনজাইম নাই? বলেন কোন রসে এনজাইম নাই? লালা রসে এনজাইম নাই। দেখি লালা রসে কেমনে এনজাইম নাই? দেখি তোমার নামে এনজাইম করি। লালা রসে 2টা এনজাইম নেই ভাই, টম, টাইলিন আর মল্টেস। আচ্ছা, হ্যাঁ, শ্রীপনা সাহা, সবাই অ্যান্সার করেন তো দেখি কার অ্যান্সার সঠিক হয়। রিয়াজ সরকার বলছে পিত্তরস। সুজিতা, ওকে, হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন ভাই, পিত্ত
পিত্তরসে কোনো এনজাইম নাই। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট। পিত্তরসে কোনো এনজাইম নাই, তাই পিত্তরস আপনার কি করে না বলেন তো? খাদ্য গহ্বর ভাঙতেও গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করে না। খাদ্য ভাঙতে সেও গুরুত্বপূর্ণ ভূমিকা হলো পালন করে না। ঠিক আছে, ওকে, এগুলো বেসিক কথা বুঝতে হবে। ওকে, তো এখন দেখেন আমি একটু যদি আপনাদের সামনে লিভার নিয়ে কথা বলতে চাই, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কেন একটা কথা বলবেন। এখন আমি আপনাদের সামনে লিভার নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আচ্ছা লিভার নিয়ে কথা বলার আগে আমি একটু যদি আপনাদের সামনে কথা যদি বলি, আচ্ছা দেখেন লিভার, লিভার নিয়ে যদি একটু যদি কথা বলি, দেখেন যদি যকৃত নিয়ে যদি আপনাদের সামনে কথা বলি, যকৃত তাই না? আমি এখন যকৃত নিয়ে কথা বলবো ভাই, যকৃত নিয়ে কথা বলবো। যকৃত বা যেটাকে আমরা কি বলি বলেন তো? লিভার বলি, LIVER, লিভার। লিভার নিয়ে যদি কথা বলি, লিভারটা কিন্তু আমাদের মানব দেহের সবচাইতে বড় গ্রন্থি। এটা কিন্তু কোশ্চেন দেয়, হুবহু কোশ্চেন দেয়। হ্যাঁ, মানব দেহের সবচাইতে বড় গ্রন্থির নাম কি বলেন? মানব দেহের সবচাইতে বড় গ্রন্থির নাম হচ্ছে ভাই লিভার। আচ্ছা, এখন দেখেন বেশ কটা যে কোশ্চেন যদি দেই, যকৃতের আবরণকে কি বলে? একটা কোশ্চেন পরীক্ষা সবাই লিখবেন, খাতার মধ্যে কমেন্ট করবেন। হ্যাঁ, যকৃত আবরণকে কি বলে? যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় পুরুষের ক্ষেত্রে যকৃতের ওজন কত, একটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়, ভালো কথা। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় মহিলাতে যকৃত ওজন কত, একটা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়, ঠিক আছে? এবং যকৃত দেহের মোট ওজনের আসলে কত পার্সেন্ট, একটা কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। আমি কোশ্চেনের কমেন্টগুলো বলবো, আপনারা একটু নোট করবেন, আমার সাথে অ্যান্সার করবেন। দেখেন মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃত, ভালো কথা। যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় যকৃতের আবরণকে কি বলে, যকৃত আবরণকে গ্লিসন ক্যাপসুল বলে। সবাই কমেন্ট করবেন, খাতার মধ্যে দুর্যাস্ক নোট করবেন। যকৃত আবরণকে কি বলে বলেন? জাহাঙ্গীরনগর 2বার দিয়েছিল, হাজিদান এসে দিয়েছিল, বিউপি দিয়েছে। যকৃত আবরণকে কি বলে বলেন? বেশি কথা বলেন। যকৃত আবরণকে আমরা কি বলবো? গ্লিসন্স ক্যাপসুল বলবো, গ্লিসন্স ক্যাপসুল বলবো। যকৃত আবরণকে কি বলবো? গ্লিসন্স ক্যাপসুল বলবো, ঠিক আছে? যকৃতের ওজন পুরুষ মানুষের ক্ষেত্রে কত? 1.4 থেকে 1.8 কেজি যকৃতের ওজন। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে ওজন কত বলেন তো? 1.2 থেকে 1.4 কেজি হলো মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়, আলিম স্যারের বইতে আমাদের এটা আছে, সেটা হচ্ছে যে নবজাতক একটা বেবি পৃথিবীতে আসলো, নবজাতক শিশুতে, হ্যাঁ, এই নবজাতক শিশুতে যকৃতের ওজনটা আসলে কত? দেখেন নবজাতক শিশুতে যকৃতের ওজন কত? নবজাতক শিশুতে যকৃতের ওজন হচ্ছে 150 গ্রাম। কি বলছি? নবজাতক শিশুকে যকৃত ওজন কত? 150 গ্রাম। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় যকৃত দেহের মোট ওজনের কত পার্সেন্ট? অবশ্যই মাথায় রাখবেন যকৃত দেহের মোট ওজনের 3 থেকে 5%। আমি জাস্ট 4টা কথা বলছি, সবাই একটু আমার সাথে কথা বলেন, সবাই একটু কোশ্চেন করবো। আমি বলেন মানব দেহের সবচাইতে বড় গ্রন্থি কি? যকৃতের আবরণকে কি বলে? গ্লিসন্স ক্যাপসুল বলে। পুরুষের ক্ষেত্রে ওজন কত? 1.4 থেকে 1.8। মহিলাদের ক্ষেত্রে কত? 1.2 থেকে 1.4 কেজি। ইউনিটটা মাথায় রাখবেন। বাচ্চাদের নবজাতক শিশুকে কত? 150 গ্রাম। মানব দেহের মোট ওজনের কত? 3 থেকে 5%। একটা জিনিস আজকে থেকে মাথায় রাখবেন, গুরুত্বপূর্ণ অর্গানগুলা সবসময় পুরুষের ক্ষেত্রে বেশি হয় আর মহিলাদের ক্ষেত্রে কম হয়, ঠিক আছে? এজন্য কিন্তু আমাদের মেয়েরা কিন্তু কি হচ্ছে? নিষ্ঠুর হয়। পুরুষেরা বা ছেলেরা কিন্তু তারা কি হয়? দয়ালু হয়। নর্মালি কমেন্ট দেখেন আমাদের একজন পুরুষ মানুষের যকৃত, হ্যাঁ, কত? 1.4 থেকে 1. তার মানে কি সে অবশ্যই দয়ালু হচ্ছে, নিষ্ঠুর না, তার ভালোবাসাটা বেশি। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কত? 1.2 থেকে 1.4, তার ভালোবাসা কম, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন দেখেন আরেকটা কোশ্চেন যদি পরীক্ষার মধ্যে দেয়, আমাদের যকৃত আমাদের কয়টি খণ্ড দ্বারা আছে বলেন তো? যকৃতের খণ্ড কয়টা? অবশ্যই মাথায় রাখবেন যকৃত হলো 4টি অসম্পূর্ণ খণ্ড দ্বারা তৈরি। যকৃত কয়টা?
4টা অসম্পূর্ণ খণ্ড দ্বারা তৈরি। যকৃত কয়টি খণ্ড দ্বারা তৈরি? 4টা অসম্পূর্ণ দ্বারা তৈরি। তার মানে কি এখান থেকে আমরা বুঝতে পারলাম মেয়েরা নিষ্ঠুর, ঠিক আছে, আর ছেলেরা দয়ালু। ওকে, ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন? ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলেন? ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন? সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন? ওকে, শ্রীপর্ণা সাহা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন? ওকে, আচ্ছা, এরপর দেখেন আমি যকৃত নিয়ে যদি একটু কথা বলি, সবাই দেখেন যকৃত নিয়ে যদি আমি একটু আপনাদের সামনে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যকৃতে আমাদের কি হচ্ছে 500রও বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। কি বলছি? দেখেন যকৃত কি হচ্ছে 500রও বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। তাই যকৃতকে আমরা কি বলবো? মানবদেহের জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি অফ হিউম্যান বডি। পরীক্ষার মধ্যে দেয় মানে মানবদেহের জৈব রসায়নাগার। এখন দেখেন মজার কথা হলো যকৃতকে কিন্তু আরেকটা নাম আছে, একে আমরা মৃত কোষের কবরস্থানও বলি এবং একে আমরা জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয়ও বলি। ঠিক আছে, যকৃতকে আমরা কি বলি বলেন তো? যকৃতকে আমরা কি বলবো? মৃত কোষের কবরস্থান বলবো আর জীবনমুখর কর্মমুখ পোতাশ্রয় বলবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আপনারা একটু কথাটা হলো যে আমাদের যকৃতটা কিন্তু এখানে আমাদের বিপাক ঘটবে, 2 ধরনের বিপাক ঘটবে। একটা হলো উপচিতি আর একটা হচ্ছে অপচিতি। কি বলছে? একটা হলো উপচিতি আর একটা কি বলছে বলেন তো? অপচিতি। তো উপচিতি মানে কি? অ্যানাবলিজম, আর অপচিতি মানে কি? ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে কি? কোনো কিছু তৈরি করাকে আমরা অ্যানাবলিজম বলবো, আর কোনো কিছু ভাঙ্গাকে আমরা কি বলবো বায়োলজিক্যাল ভাষায় বলেন তো? ক্যাটাবলিজম। এই সালেটা কি দেখেন এখানে কিন্তু যে কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে দেয়, মৃত কোষের কবরস্থান কাকে বলে, জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় কাকে বলে, অর্গানিক ল্যাবরেটরি হিউম্যান বডি কাকে বলে, যকৃতে কয় ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, মেটাবলিজম কয় প্রকার, কোনো কিছু তৈরিকে কি বলে, কোনো কিছু ভাঙ্গাকে কি বলে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোনো কিছু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন দেখেন আমি একটু আপনাদের সামনে কথা বলতে চাই, এখানে আমাদের বেশ করা ট্রাম আছে। হ্যাঁ, বেশ করা ট্রাম আছে। এই ট্রামগুলো একটু আমাদের খুব ভালো করে জানতে হবে। সবাই খাতার মধ্যে লিখি। দেখেন তো আমি আপনাদের কিন্তু প্রথমে একটা কথা বলছিলাম অ্যানাবলিজম। হ্যাঁ, আমি প্রথমে আপনাদের সামনে অ্যানাবলিজম নিয়ে একটু কথা বলবো। প্রথমে কি নিয়ে কথা বলবো? অ্যানাবলিজম। প্রথমে আমি কি নিয়ে কথা বলবো? অ্যানাবলিজম নিয়ে কথা বলবো। ঠিক আছে, দেখেন এটা কথা বলতেছি অ্যানাবলিজম মানে কি? উপচিতি। উপচিতি মানে কি ভাই? কোনো কিছু তৈরিকে আমি এটাকে বলতে চাচ্ছি। ভালো কথা। অ্যানাবলিজমের ভিতরে আমাদের কি কি আছে দেখেন। অ্যানাবলিজমের ভিতরে আমাদের আছে হলো, সবাই একটু খাতার মধ্যে লিখবেন, গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, একটা টার্ম আছে। আচ্ছা ভালো কথা, সবাই একটু লক্ষ্য করবেন। এরপর আমাদের কি আছে? লিপোজেনেসিস, গ্লাইকোজেনেসিস আছে। এরপর আমাদের কি আছে? লিপোজেনেসিস আছে। ভালো কথা, গ্লাইকোজেনেসিস আছে, লিপোজেনেসিস আছে। এরপর আমাদের কি আছে দেখেন তো? আর এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস আছে। কি আছে? গ্লুকোনিওজেনেসিস। 3টা টার্ম কিন্তু আমাদের কি আছে বলেন তো? পরীক্ষার মধ্যে আমাদের আছে। ভালো কথা, 3টা টার্ম যদি পরীক্ষার মধ্যে আসে, সবাই একটু লক্ষ্য করবেন আপনারা। গ্লাইকোজেনেসিস মানে কি? দেখেন জেনেসিস মানে কি? আমি কিন্তু বলে দিচ্ছি সূত্রটা, তৈরি করা, তাই না? তো গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে যে আমাদের গ্লুকোজ থেকে কি তৈরি হবে বলেন তো? গ্লুকোজ থেকে আমাদের গ্লাইকোজেন তৈরি হবে। গ্লুকোজ থেকে কি তৈরি হচ্ছে? গ্লাইকোজেন তৈরি হচ্ছে। ভালো কথা। লিপোজেনেসিস মানে কি বলেন তো? গ্লুকোজ থেকে আমাদের কি তৈরি হচ্ছে? লিপিড তৈরি হবে। গ্লুকোজ থেকে কি তৈরি হচ্ছে? লিপিড তৈরি হচ্ছে। ভালো কথা। আর গ্লুকোনিওজেনেসিস মানে কি? যেটা হচ্ছে যে আমাদের কি হলো, নন কার্বোহাইড্রেট থেকে
কার্বোহাইড্রেট, নন কার্বোহাইড্রেট, এটা থেকে, হ্যাঁ, নন কার্বোহাইড্রেট, এটা থেকে আমাদের কি তৈরি হচ্ছে বলেন তো? গ্লুকোজ তৈরি হচ্ছে। নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। একটু পর্যন্ত ক্লিয়ার কেন এটা কথা বলবেন, কারণ এগুলো কিন্তু আপনাদের পরীক্ষার মধ্যে খুব প্যারা দেয়। গ্লাইকোজেনেসিস কি মাথা রাখবেন, এটা অ্যানাবলিজম। জেনেসিস মানে তৈরি হয়, কি তৈরি হবে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনেসিস। লিপোজেনেসিস মানে কি? গ্লুকোজ থেকে লিপিড। আর গ্লুকোনিওজেনেসিস মানে কি? নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ। এইটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন। 100% ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কথা বলবেন। এরপরে দেখেন আপনারা একটু আমাদের ক্যাটাবলিজম আছে। কি আছে? ক্যাটাবলিজম। আমি কিন্তু দুটা কথা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি অলরেডি। অ্যানাবলিজম আছে, আর এটা কি আছে বলেন তো ভাই? ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম আছে, তাই না? ভালো কথা। ক্যাটাবলিজম যদি কথা বলি, আমাদের কি আছে দেখেন? গ্লাইকোজেনোলাইসিস একটা টার্ম আছে, খুব ভালো কথা। এটা কি আছে বলেন তো? গ্লাইকোলাইসিস একটা টার্ম কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আছে। গ্লাইকোজেনোলাইসিস, এটা কি আছে বলেন তো? গ্লাইকোলাইসিস, ঠিক আছে। আচ্ছা, রিয়াজ সরকার বলছে আরেকবার। ওকে, নো প্রবলেম ভাই শুনো, আগে এইটা জিনিসটা একটু দেখেন আপনি। মেটাবলিজম ভাই দুই প্রকার। অ্যানাবলিজম মানে কি? কোনো কিছু তৈরি করাকে আমরা কি বলবো? জেনেসিস বলবো। তৈরি করাকে আমরা কি বলবো? জেনেসিস বলবো। আর ভাঙ্গাকে আমি কি বলবো? লাইসিস বলবো। একটু ক্লিয়ার? দেখো, যে কথা বলতেছিলাম, এই যে অ্যানাবলিজম, গ্লাইকোজেনেসিস, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে। লিপোজেনেসিস, লিপিড তৈরি হবে, গ্লুকোজ থেকে লিপিড তৈরি হচ্ছে। গ্লুকোনিওজেনেসিস মানে কি? নিও মানে না, নন কার্বোহাইড্রেট গ্লুকোজ, কোনো ঝামেলা নেই। এরপর দেখেন ক্যাটাবলিজম মানে কি? ভাঙ্গা। গ্লাইকোজেনোলাইসিস মানে কি বলেন তো? গ্লাইকোজেনোলাইসিস মানে কি? আমাদের গ্লাইকোজেনটা ভাঙতেছে, তাই না? আচ্ছা, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনটা ভাঙতেছে, তার মানে কি? আমাদের গ্লাইকোজেনটা ভাঙবে, ভালো কথা। গ্লাইকোজেন, হ্যাঁ, এই গ্লাইকোজেনটা ভেঙেছে, কি হবে ভাই? গ্লাইকোজেনটা ভেঙেছে কি হবে ভাই? গ্লুকোজ হবে। কি হবে বলেন? গ্লুকোজ হবে। আর গ্লাইকোলাইসিস, তাই না? গ্লাইকোলাইসিসটা আমাদের গ্লুকোজটা ভেঙে যে গ্লুকোজটা ভেঙে যে আমাদের কি হচ্ছে বলেন তো? পাইরুভিক অ্যাসিড হচ্ছে। পাইরুভিক অ্যাসিড হচ্ছে। পাইরুভিক অ্যাসিড হয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা এই টার্মগুলো একটু কথা বলবেন, কারণ এগুলো আপনাদের প্যারা খাবেন নালে। ক্লিয়ার কিনা কথা বলবেন। সবাই একটু কথা বলবেন, ক্লিয়ার কিনা কথা বলবেন। উম্মে হাবিবা, রিয়াজ সরকার, সঞ্জিতা, সবাই একটু কথা বলবেন, ক্লিয়ার কিনা বলেন। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ওকে, ধন্যবাদ। এই রিয়াজ সরকার, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, আপনাকে বোঝানোর জন্য কিন্তু আরেকবার রিপিট করেছি। রিয়াজ সরকার, আপনি বুঝতে পারছেন কিনা কথা বলবেন। দেখেন, পিত্তরসের কাজটা কি সবাই লক্ষ্য করেন। পিত্তরসের কাজ, কারণ এই কাজগুলো পরীক্ষার মধ্যে দেয়। পিত্তরসের কাজটাকে দেখেন। পিত্তরস আপনার চর্বি জাতীয় খাদ্যদ্রব্যকে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। একে আমরা কি বলবো? ইমালসিফিকেশন বলবো। তো যদি বলা হয় ইমালসিফিকেশন কার মাধ্যমে হচ্ছে বলেন তো? পিত্তরসের মাধ্যমে হচ্ছে। ভালো কথা। পিত্তরস আপনার চর্বি বিশ্লেষী এনজাইম লাইপেজকে, চর্বি বিশ্লেষী লাইপেজটা হলো, সে হলো ফ্যাটি অ্যাসিডকে সে চক্রিয় করতেছে। পিত্তরস হাইড্রোট্রফিক প্রক্রিয়ায় অদ্রবণীয় ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল ইত্যাদিকে সে কী করতেছে? অন্তে শোষণ উপযোগী করতেছে। পিত্ত লবণ কী করতেছে? আপনার ভিটামিন এ, ডি, ই, কে শোষণে কী করে? সহায়তা করে। পিত্ত লবণ কোলনে পেরিস্টেলসীয় বাড়িয়ে মল নিষ্কাশনে সাহায্য করে। পরীক্ষার মধ্যে অনেক সময় কোশ্চেন দেয়, চর্বি বিশ্লেষী এনজাইম লাইপেজকে সক্রিয় করে। কোশ্চেন হুবহু কোশ্চেনটা কিন্তু আমাদের দিয়েছিল। হ্যাঁ, যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় চর্বি বিশ্লেষী এনজাইম লাইপেজকে সক্রিয় কে করে, অবশ্যই সেক্ষেত্রে অ্যান্সারটা কি হবে বলেন তো? পিত্ত রস হবে। ভালো কথা।
যদি বলা হয় ভিটামিন এ ডি ই কে শোষণে কে সহায়তা করে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার কিন্তু ভাই কি হবে ভাই? পিত্ত রস হবে, কোনো ডাউট নাই। পেরিস্টালসিস বাড়িয়ে মল নিষ্কাশনে সাহায্য করে কি, সেটা কিন্তু আমাদের কি হবে বলেন তো? পিত্ত লবণ। কোনো ভুল করা যাবে না। ওকে, আচ্ছা এখন দেখেন আমি আপনাদের সামনে একটু অগ্নাশয় টপিকটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন অগ্নাশয় একটু সবাই বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ একটু সবাই বোঝার চেষ্টা করবেন ঠান্ডা মাথায়। দেখেন একটু বোর্ডটা থেকে লক্ষ্য করেন। অগ্নাশয়, আমি কিন্তু অগ্নাশয় নিয়ে একটু কথা বলতে চাই। অগ্নাশয়, অগ্নাশয় এটা একটা কি গ্রন্থি বলেন তো একটু আপনারা বলেন, বলেন তো অগ্নাশয় এটা একটা কি গ্রন্থি? আমি কমেন্ট সবার কথা, অগ্নাশয় এটা একটা কি গ্রন্থি? অগ্নাশয় অবশ্যই এটা একটা মিশ্র গ্রন্থি। কেন মিশ্র গ্রন্থি? কারণ সেটা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ক্ষয়যুক্ত যা আছে সবগুলো মিশ্র গ্রন্থি। যেমন কি ভাই? শুক্রাশয় এটা একটা মিশ্র গ্রন্থি। আর এটা কি বলেন তো? ডিম্বাশয় এটাও একটা মিশ্র গ্রন্থি। ঠিক আছে, দেখেন অগ্নাশয় এটা একটা মিশ্র গ্রন্থি। এটা একাধারে বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে সে কাজ করে। ভালো কথা। দেখেন এখানে কিন্তু বলা আছে অগ্নাশয় লেজের দিকে একগুচ্ছীয় কোষমূলে, একে আমরা কি বলতেছি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলতেছি। ভালো কথা, মানে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো একসাথে মিলে যেটা ঘটনা করতেছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলতেছে। ভালো কথা। আচ্ছা আপনারা একটু সবাই কমেন্ট করেন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আসলে আমাদের কয় ধরনের কোষ আছে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু ভাই। বলেন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আমাদের কয় ধরনের কোষ আছে? অবশ্যই মাথায় রাখবেন এখানে আমাদের 4 ধরনের কোষ আছে। কি কোষ আছে? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং গামা কোষ। একটু লক্ষ্য করেন বোর্ডটার দিকে এবং আমার সাথে কথা বলেন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে সবাই কমেন্ট করবেন, বলেন তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কত ধরনের কোষ আছে? 4 ধরনের কোষ আছে। কি কি কোষ? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং গামা কোষ। খুব ভালো কথা। পরীক্ষার মধ্যে যে কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে দেয়, আলফা কোষ কি ক্ষরণ করে? গ্লুকাগন ক্ষরণ করে। গ্লুকাগন ক্ষরণ করে কি করে? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় দেয়। বিটা কোষ, এটা কি কোষ হচ্ছে? বিটা কোষ হচ্ছে বিটা কোষ। বিটা কোষ কি ক্ষরণ করে? ইনসুলিন ক্ষরণ করে। সে কি করে? গ্লুকোজের মাত্রা, সে গ্লুকোজের মাত্রা সে কি করতেছে বলেন তো? কমায় দিচ্ছে। গ্লুকোজের মাত্রা কি দিচ্ছে? কমায় দিচ্ছে। ভালো কথা। ডেল্টা কোষ বা সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে, ডেল্টা কোষ বা সোমাটোস্ট্যাটিন এসে কি করতেছে? এসে আপনার কি করতেছে? আলফা ও বিটা এই দুটা কোষকে সে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। আর গামা কোষ, ঠিক আছে, তো গামা কোষটা এসে কি করতেছে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করতেছে, যে বেসিক্যালি প্রধান কাজ হলো আমাদের যে ক্ষুধা আছে না, ক্ষুধা, অনেকে কিন্তু ক্ষুধা কম লাগে, ক্ষুধাটাকে সে কি করে? হ্রাস করে। ক্ষুধাটাকে কি করে? হ্রাস করে। সবাই একটু বোর্ডটার দিকে লক্ষ্য করেন, আমি বলে দিচ্ছি শুনেন। আমি কোশ্চেন করবো, আপনারা অ্যান্সার করবেন। হ্যাঁ, অগ্নাশয় এটা একটা কি গ্রন্থি ভাই? মিশ্র গ্রন্থি। আরো কি কি মিশ্র গ্রন্থি আছে? শুক্রাশয়, যত শয় আছে। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো একসাথে মিশে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষগুচ্ছ তৈরি করে। এখানে 4 ধরনের কোষ আছে। আলফা কোষ, সবাই একটু কমেন্ট করেন, আলফা কোষ থেকে কি নিঃসরণ হয়? গ্লুকাগন নিঃসরণ হয়। গ্লুকাগনের কাজ কি? গ্লুকোজের মাত্রা বাড়ায় দিচ্ছে। বিটা কোষের কাজ কি? ইনসুলিন ক্ষরণ করে। এর কাজ কি? গ্লুকোজের মাত্রা কমায় দিচ্ছে। ডেল্টা কোষের কাজ কি? আলফা বিটা কোষকে সে কন্ট্রোল করতেছে। গামা কোষ বা পলিপেপটাইড সেল, এর কাজ কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সে ক্ষরণ করতেছে
এর প্রধান কাজ হলো সে ক্ষুধা, যে যত ক্ষুধা আছে ক্ষুধাটাকে সে কি করতেছে বলেন তো, হ্রাস করে ফেলতেছে। ওকে, এরপরে আমি আপনাদের কোশ্চেন সলভে চলে আসব। সবাই একটু কোশ্চেন সলভে আমার সাথে চলে আসেন। এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার হতে পেরেছেন কিনা একটু কথা বলবেন, সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম বুঝতে পেরেছেন কিনা কথা বলবেন। আমি কোশ্চেন সলভে চলে আসবো। নওশাদ স্বামী, ওকে। সঞ্জিদা প্রভা, ওকে। আচ্ছা, আপনারা যে আমার ক্লাস করতেছেন, আমার নাম কি জানেন সবাই? তো কমেন্ট করেন তো। কথা বলবেন সবাই। ওকে, আমি আমার নামটা জানতে চেয়েছিলাম, হয়তো আমার নাম অনেকে চিনেন না মনে হয়। ওকে, ক্লাস শেষে নাম বলবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি কোশ্চেনে চলে আসতেছি, সবাই একটু আমরা কমেন্ট করব। দেখেন কোশ্চেন এটা যেটা আছে, প্রথম কোশ্চেন আছে কোনটি লিপিড পরিপাককারী এনজাইম। কারণ এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোনটি লিপিড পরিপাককারী এনজাইম। আচ্ছা আচ্ছা, নাম না জানলেই ভালো, সমস্যা নেই। ওকে, কোনটি লিপিড পরিপাককারী এনজাইম। দেখেন কোনটি লিপিড পরিপাককারী এনজাইম, এখানে 4টা অপশন আছে। আচ্ছা আমি যদি কথা বলি, দেখেন যদি অ্যামাইলেসে যদি কথা বলি, হ্যাঁ, অ্যামাইলেস আপনার কি জাতীয় খাবারকে ভাঙে? সে শর্করা জাতীয় খাবারকে ভাঙে, ভালো কথা। ট্রিপসিন, হ্যাঁ, ট্রিপসিন সে কোন জাতীয় খাবারকে ভাঙে বলেন তো? ট্রিপসিন হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় হচ্ছে খাবারকে ভাঙবে, ঠিক আছে। আর রেনিনও কিন্তু আমাদের দুগ্ধ প্রোটিনকে ভাঙবে, ডাইরেক্ট প্রোটিনকে ভাঙবে না, সে দুগ্ধ প্রোটিনকে ভাঙে। তাই লিপিড পরিপাকের এনজাইম নাম কি? অবশ্যই হচ্ছে কি হচ্ছে বলেন তো? লাইপেজ হচ্ছে লিপিড পরিপাকের এনজাইম। পরের কোশ্চেন দেখেন, রেনিন কোন খাদ্য পরিপাক? আমি কিন্তু বলেই দিছি রেনিন কি করতেছে? সে দুগ্ধ প্রোটিন দুগ্ধ প্রোটিন দুগ্ধ প্রোটিন ক্যাসিনকে দুগ্ধ প্রোটিন ক্যাসিনকে প্যারাকেসিনে কনভার্ট করে। দুগ্ধ প্রোটিন ক্যাসিনকে প্যারাকেসিন, তাহলে অবশ্যই এটা অ্যান্সার কী হবে বলেন তো? রেনিন কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? আমাদের কি হচ্ছে বলেন তো? রেনিন হচ্ছে কোন খাদ্য পরিপাকে সাহায্য করতেছে? প্রোটিন পরিপাকে সাহায্য করতে। পরের কোশ্চেন দেখেন, পাকস্থলীর কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়? সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছে, বলেন। আচ্ছা, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেই, ওকে দেখেন পরে যদি কোশ্চেন আমি যদি বলি, পাকস্থলীর কোন কোষ থেকে আমাদের HCl নিঃসরণ হচ্ছে? সবাই কথা বলো, পাকস্থলীর কোন কোষ? সবাই কমেন্ট করবেন, বলেন। পাকস্থলীর কোন কোষ থেকে HCl, আমি কিন্তু আপনাদের পড়াইছি, মিউকাস কোষ থেকে নিঃসরণ হয় না, আর্জেন্টাফাইন কোষ থেকে নিঃসরণ হয় না, জাইমোজেনিক কোষ থেকে নিঃসরণ হয় না। তা কোথা থেকে আমাদের নিঃসরণ হচ্ছে বলেন তো? অক্সিনটিক কোষ থেকে আমাদের নিঃসরণ হচ্ছে। ওকে, হ্যাঁ। পরের কোশ্চেন যদি চলে আসি, কোনটি হলো ক্ষুদ্রান্তের এনজাইম? সবাই একটু কথা বলবেন, কোনটি ক্ষুদ্রান্তের এনজাইম? দেখেন টায়ালিন, এটা তো আমাদের লালা রসের এনজাইম, তাই না? টায়ালিনটা কোথাকার এনজাইম ভাই? লালা রসের এনজাইম। টায়ালিনটা কোথাকার এনজাইম? লালা রসের এনজাইম। ট্রিপসিন কোনটি আসলে ক্ষুদ্রান্তের এনজাইম? সবাই একটু কথা বলবেন, কোনটি ক্ষুদ্রান্তের এনজাইম? ক্ষুদ্রান্তের এনজাইম হচ্ছে আমাদের ল্যাকটেজ, হচ্ছে আমাদের কিসের এনজাইম বলেন তো? ক্ষুদ্রান্ত এনজাইম হচ্ছে ল্যাকটেজ, হলো ক্ষুদ্রান্ত এনজাইম। ওকে, পরের কোশ্চেন দেখেন, মানবদেহের পরিপাকতন্ত্রে ল্যাকটিয়েলের অবস্থানটা কোথায়? সবাই একটু কথা বলবেন। দেখেন মানবদেহের পরিপাকতন্ত্রে ল্যাকটিয়েলের অবস্থানটা কোথায়? পরিপাকতন্ত্রে ল্যাকটিয়েলের অবস্থান যকৃত থেকে ল্যাকটিয়েলের অবস্থান না। তারপর হচ্ছে যে আমাদের অগ্নাশয় অবস্থান না, বৃহদান্ত অবস্থান না। তাহলে ল্যাকটিয়াল অবস্থানটা কোথায়? আমাদের পরিপাকতন্ত্রে ল্যাকটিয়ালের অবস্থানটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে। পরিপাকতন্ত্রে ল্যাকটিয়ালের অবস্থানটা কোথায় বলেন তো? ক্ষুদ্রান্তে। ওকে, পরের কোশ্চেন আছে, স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইম কোনটা? আমি এই কোশ্চেনের অ্যান্সারটা করব না, আপনারা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন।
সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইম কি? বলেন তো কোনটি স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইম? টায়ালিন তো কখনোই হবে না, সে শর্করাকে ভাঙতেছে। কাইমোট্রিপসিনও হবে না, অ্যামাইলেসও হবে না। আপনারা বলেন তাহলে স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইম কোনটি? অবশ্যই মাথা রাখবেন, স্নেহদ্রব্য পরিপাককারী এনজাইম হচ্ছে আমাদের লেসিথিনেস। কোনটা বলছি? লেসিথিনেস। ওকে, পরের কোশ্চেন দেখেন, পাকস্থলী থেকে আগত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য কোন উপাদানটি ব্যবহার করে? কোন উপাদানটি ব্যবহার করে মানে এসএলকে কোনটি ব্যবহার করতেছে? চারটা অপশন আছে। সোডিয়াম বাইকার্বনেট, চারটা অপশন কি আছে? সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে, নাকি হচ্ছে আপনার সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করে, নাকি সোডিয়াম কার্বনেট ব্যবহার করে, কোনটি ব্যবহার করে? এসসিএলকে প্রশমিত করার জন্য সে সোডিয়াম বাইকার্বনেটটা ব্যবহার করে। ধন্যবাদ সঞ্জিদা প্রভাকে, ফাতেমা ইসলামকে ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করে রাখবো। হ্যাঁ, ওকে, পরের কোশ্চেন চলে আসি। যকৃত কোষে আয়রনটা কি হিসাবে জমা থাকে? সবাই কথা বলেন, বলেন তো যকৃত কোষে আয়রন আপনার কি হিসাবে জমা থাকে? সবাই কথা বলবেন। যকৃত কোষে আয়রনটা কি হিসাবে জমা থাকে? যকৃত কোষে আয়রনটা কি হিসাবে জমা থাকে? চারটা অপশন কিন্তু আমাদের এখানে আসে। দেখেন, ফেরাস আয়ন হিসাবে জমা থাকে না, ফেরিক অক্সাইড হিসাবে জমা থাকে না, ট্রান্সফেরিন হিসাবে জমা থাকে না। যকৃত কোষে আয়রনটা আপনার ফেরিটিন হিসাবে জমা থাকে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলেন যকৃত কোষে আয়রনটা কি হিসাবে জমা থাকতেছে ভাই? ফেরিটিন। ফেরিটিন কি হিসাবে? ফেরিটিন হিসাবে জমা থাকে। পরের কোশ্চেন চলে আসি। গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ দ্বারা তৈরি? আমি কোশ্চেনের আনসারটা বলবো না, সবারই পারা উচিত। বলেন 2, 3, 4 না 5? আমি কিন্তু আপনাদের পড়াইছি গ্যাস্ট্রিক গ্রন্থি কত, সবাই একটু রিকল করেন। বলেন গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ দ্বারা তৈরি? সবাই কথা বলবেন, বলেন বলেন বলেন। গ্যাস্ট্রিক গ্রন্থি 4, গ্যাস্ট্রিক গ্রন্থি কোষগুলো কি আছে? এম ও জেড এ, মজা। একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা কোষ আছে? চারটা কোষ আছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। পরের কোশ্চেন, যকৃতের আরবিসি এর হিমোগ্লোবিনটা ভেঙে কোনটি উৎপন্ন করে? বলেন লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ভেঙে আপনার কোনটি উৎপন্ন করে? বিলিরুবিন উৎপন্ন করে, নাকি বিলিভার্ডিন উৎপন্ন করে, নাকি বিলিরুবিন বিলিভার্ডিন দুটাই উৎপন্ন করে, নাকি আয়রন ও প্রোটিন উৎপন্ন করে? অবশ্যই মাথা রাখবেন, যকৃতে হিমোগ্লোবিনটা ভেঙে আমাদের উৎপন্ন করে যে জিনিসটা, তার নাম হচ্ছে ভাই বিলিভার্ডিন। নাম কি ভাই? বিলিভার্ডিন। কি উৎপন্ন করতেছে? বিলিভার্ডিন আমাদের এখানে উৎপন্ন করতেছে, ঠিক আছে? ওকে, পিত্তের অন্যতম উপাদান কোনটি? বলেন পিত্তের অন্যতম উপাদান কোনটি? বিলিরুবিন কি পিত্তের উপাদান? না। বিলিভার্ডিন কি উপাদান? না। হিমোগ্লোবিন তো রক্তের উপাদান। পিত্তের অন্যতম উপাদান হচ্ছে ভাই পিত্ত লবণ। পিত্ত লবণ হচ্ছে পিত্তের উপাদান। তাই কোনটি উপাদান? পিত্ত লবণ হচ্ছে আমাদের পিত্তের উপাদান। ওকে, পরের কোশ্চেন, মানুষের মুখ গহ্বরের দুপাশে কত জোড়া লালা গ্রন্থি? পড়াইছে এটা আপনাদেরকে। বলেন মুখ গহ্বরের দুপাশে কত জোড়া লালা গ্রন্থি থাকে? আমি কিন্তু পড়াইছি মুখ গহ্বরের দুপাশে কত জোড়া লালা গ্রন্থি থাকে। 1 জোড়া লালা গ্রন্থি থাকে না, 2 জোড়া লালা গ্রন্থি থাকে না, 4 জোড়া লালা গ্রন্থি থাকে না। তাহলে মুখ গহ্বরের দুপাশে কত জোড়া লালা গ্রন্থি থাকে বলেন তো? অবশ্যই মাথা রাখবেন 3 জোড়া লালা গ্রন্থি থাকে, ঠিক আছে? 3 জোড়া লালা গ্রন্থির নাম কিন্তু পড়াইছি, প্যারোটিড লালা গ্রন্থি, সাব মেন্ডিবুলার লালা গ্রন্থি এবং সাব লিঙ্গুয়াল লালা গ্রন্থি। তাহলে কয় পাশে? 3 জোড়া হচ্ছে আমাদের লালা গ্রন্থি থাকে। ওকে, পরের কোশ্চেন চলে আসে। দেখেন পরের কোশ্চেনে চলে আসি। কোশ্চেনে কি দেওয়া আছে? সবাই কথা বলবেন। জনাব কামালের বিএমআই এর মান হচ্ছে, আচ্ছা বিএমআই মানে কি একটু যদি কথা যদি বলি আপনাদেরকে। দেখেন ভাই একটু বিএমআই, তাই না? বিএমআই মানে কি? অবশ্যই মাথা রাখবেন বডি মাস ইন্ডেক্স। ভালো কথা। এর একক কি? কেজি পার মিটার স্কোয়ার।
একক কি বলছি, কেজি পার হচ্ছে মিটার স্কয়ার। ভালো কথা। তো বিএম এর মান যদি 32.12 হয়, সে স্থূলতার কত শ্রেণীভুক্ত? অবশ্যই অ্যান্সারটা কি হবে? সঞ্জিতা প্রভা অ্যান্সার করেছেন, আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে চাই। অ্যান্সার কি হবে বলেন, কোনটি অ্যান্সার হচ্ছে বলেন। সঞ্জিতা প্রভা অ্যান্সার, সবার কাছ থেকে অ্যান্সারটা জানতে চাচ্ছি। যদি বিএম এর মানটা 32.12 হয়, তাহলে স্থূলতার কোন শ্রেণীভুক্ত, স্থূলতার কোন শ্রেণীভুক্ত বলেন। আচ্ছা, সঞ্জিতা প্রভা বলছে প্রথম, শ্রীপনা সাহা বলছে প্রথম। দেখি কি হবে, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, বলেন, সবাই কথা বলেন। অবশ্যই মাথা রাখবেন, সে হলো প্রথম শ্রেণীভুক্ত। এই কোশ্চেনগুলো কিন্তু আপনাদের পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে। পরের কোশ্চেন, পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি বলেন। পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি? এটা আমি বলবো না। পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি বলেন। চারটা অপশন আছে। পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে, নাকি পাকস্থলী থেকে খাদ্য ডিউডোনামে আসার গতি নিয়ন্ত্রণ করে, নাকি আপনার অগ্নাশয় এনজাইম ক্ষরণে উদ্দীপিত করে, নাকি লালা ক্ষরণ নিয়ন্ত্রণ করে। সবাই কথা বলবেন, সিক্রেটিন হরমোনের কাজ কি হবে? হ্যাঁ, লালা ক্ষরণে নিয়ন্ত্রণ করে, এটা কখনোই হবে না। উজ্জ্বল রায় বলেছেন। আচ্ছা দেখি এই কোশ্চেনে কী হবে বলেন, সিক্রেটিন হরমোনের কাজ কি? সবার কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি। পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস নিঃসরণ করতেছে, নাকি পাকস্থলী থেকে খাদ্য ডিউডোনামে আসার গতি নিয়ন্ত্রণ করতেছে, নাকি অগ্নাশয়কে এনজাইমে ক্ষরণের সিক্রেটিন হরমোনের কাজ কি? দেখেন, সিক্রেটিন যে হরমোনটা আমাদের আছে, সিক্রেটিন যে হরমোনটা আছে, এর কাজটা হচ্ছে আপনার অগ্নাশয়কে এনজাইমে ক্ষরণে উদ্দীপিত করবে। ওকে, পরের কোশ্চেন চলে আসি। নিচের কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড বলা হয়? একটু সবাই কমেন্ট করবেন, বলেন তো কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড বলা হয়। গ্যাস্ট্রিক ইনহিবিটর, গ্যাস্ট্রিক ইনহিবিটর মানে সে গ্যাস্ট্রিক গ্রন্থি যে ইনহিবিট করে দিচ্ছে, এমন ধরনের পেপটাইড আমরা কাকে বলবো? এন্টারোকাইনিন, ডিওক্রাইনিন, এন্টারোক্রাইনিন, নাকি এন্টারোকাইনিন? সবগুলো দেখেন সেম উচ্চারণ আছে। তো কোনটিকে আমরা হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলি? সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড আমরা বলবো হচ্ছে যে এন্টারোক্রাইনিনকে বলবো। কাকে বলবো? এন্টারোক্রাইনিন। এটা অবশ্যই অ্যান্সার হচ্ছে আমাদের হলো সি। ওকে, পরের কোশ্চেন যদি বলি, মানবদেহে অতিরিক্ত ওজনের বিএমআইটা কোনটি? কোনটি হচ্ছে আমাদের অতিরিক্ত ওজনের বিএমআই? কোনটি মানবদেহের অতিরিক্ত ওজনের বিএমআই? এখানে বেশ কটা অপশন আছে। 18.5 থেকে 24.99 বিএমআই একক হচ্ছে কেজি পার মিটার স্কয়ার। এই একটা সূচক আমাদের আছে। তারপর আমাদের কি আছে, 20 থেকে 29.99 কেজি পার মিটার স্কয়ার, এটা একটা একক আছে। তারপর আমাদের কি আছে, 30 থেকে 34.99, এটা একটা আমাদের। তো আমার কোশ্চেন দেওয়া আছে মানবদেহে অতিরিক্ত ওজনের যদি বিএমআই কত, অবশ্যই অ্যান্সার হচ্ছে আপনাদের 20 থেকে 29.99 কেজি পার মিটার স্কয়ার। ওকে, ঠিক আছে। পরের কোশ্চেন চলে আসি। পরের কোশ্চেনে কি দেওয়া আছে দেখেন তো। দেওয়া আছে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার মুহতাসিনের ওজন 65 কেজি। তাই বিএমআই কত? বিএমআই সূত্রটা আমরা সবাই জানি, তাই না? জানি কি ভাই, কেজি পার মিটার স্কয়ার। তো আপনারা এটা কমেন্ট করেন, 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার ওজন যদি 65 কেজি হয়, তাহলে বিএমআই হলো কেজি পার মিটার। সেক্ষেত্রে ওজন কত আছে আমাদের? 65 আছে, তাই না? দেখেন ওজন কত আছে আমাদের এখানে, 65। ওজন কত? 65। 5 ফুট 4 ইঞ্চি, 12 ইঞ্চিতে হলো 1 ফুট, এটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে?
কনভার্ট করলে তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে বিএমএ কেজি মান কত হচ্ছে, বিএমএ কেজি 23.50 কত হচ্ছে 23.50, তাই বিএমএ মান কত 23.50। ওকে, তো আজকে আমাদের এই পর্যন্তই। তো সবাই একটু কথা বলবেন যে যা যা পড়ানো আমি কিন্তু একেবারে আপনাদেরকে আমি মনে করব যে এই চ্যাপ্টারে একেবারে আপনারা জিরো অবস্থায় ছিলেন, জিরো থেকে একেবারে প্রো করানো হয়েছে, কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, বেসিক আপনাদেরকে এখানে বোঝানো হয়েছে, কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটা আমি আপনাদের সামনে আলোচনা করছি। ঠিক আছে, ওকে। তো একটু সবাই কথা বলেন, সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা কথা বলবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা কথা বলবেন, আমি তো কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দিব, কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দেবো। সবাই ক্লিয়ার কিনা বলেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। সঞ্জিতা প্রভাবসী ক্লিয়ার, আমি সবার কাছ থেকে কমেন্ট জানতে, শুধু একজনের না, সবাই এখানে শেখার জন্য আসছেন, চান্স পাওয়ার জন্য আসছেন, সবাইকে ক্লাসগুলো করতে হবে ভাই। এবং একটা কথা হলো, যা যা পড়াইছি সবগুলো নোট চাই, পর্যাপ্ত সময় আছে, নোট চাই, নোট চাই, কালকের মধ্যে আমি ক্লাসে নোট চাই। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন আছে কিনা সবাই একটু কথা বলবেন। ইনশাল্লাহ যা যা পড়াইছি এর বাইরে থেকে ভাই কোশ্চেন কখনো আসেনি বা আসবেও না। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলেন, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। আচ্ছা আচ্ছা, এখানে যে ম্যাথটার কথা বলা আছে দেখেন, এখানে দাঁড়ান একটা মিনিট, আচ্ছা এই জায়গায় যেটা দেওয়া আছে 32.1, এই জায়গায় হচ্ছে যে আপনি যেটা করবেন দেখেন, আপনার সূত্রগুলো তো আমি আপনাদেরকে শিখাইছি আগে, হ্যাঁ। তো সূত্র শেখানোর পরে এই যে দেখেন এখানে দেওয়া আছে অতিরিক্ত, এখানে কিন্তু প্রত্যেকটা রেশিও দেওয়া আছে। রেশিও দেওয়ার পরে এই জায়গায় আপনার হলো কেজি পার মিটার স্কয়ার, এখানে 65 দ্বারা আপনারা এই জায়গায় ভাগ করে দেওয়ার পর যেটা আসবে 23.50 আসবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওকে, ঠিক আছে।